আজকে অনেকটা বড় ভুল হয়ে গেল। সরি। রেকর্ডিংটা স্টার্ট করতে আমার একটা ডিলে হয়ে গেল, তো আজকে কিন্তু কিছুটা তোমাদের মানে ফার্স্ট পার্টে এখনো পর্যন্ত যা কিছু করানো হলো সেটা কিন্তু তোমরা পাবে না। ঠিক আছে? রেকর্ডিং এ মিস থাকলো এই জিনিসটা। আমি রেকর্ডিংটা স্টার্ট করতেই ভুলে গেছিলাম, এখন মনে পড়লো বলে ভালো হলো স্টার্ট করে দিলাম। ঠিক আছে। দাদা ঠিক আছে, অসুবিধা নাই, আমারই দরকার, বিশেষ করে নেটের সমস্যা হয় বলে। কিন্তু আমি আজকে নেটটা খুব ভালো আছে, প্রথমেই জয়েন করে পড়েছি। না ঠিক আছে, আসলে ব্যাপারটা হচ্ছে কি, রেকর্ডিংটা পুরো থাকলে পরে ডিভাইস তো কাজে দেয়। তো চলো ঠিক আছে, বেশি মিস হয়নি, হোমওয়ার্ক কোশ্চেন গুলোই ছিল। মেন পড়ানো তো এখনো স্টার্ট হয়নি, এটা ধরো এটা থেকে পেয়ে যাবে। 4 ইয়ার সেন্স কি বলেছে, ইজ 5:2, ইজ 5:2। আচ্ছা। আহ, না সরি সরি, 5:2 তো না, 2:5 বলেছে নাকি, ইজ 2:5। আচ্ছা আচ্ছা, সরি, উল্টো দেখলাম। ইজ 2:5। চলো। অ্যান্ড দ্য রেশিও অফ দ্য প্রেজেন্টেজ, অ্যান্ড দ্য রেশিও অফ প্রেজেন্টেজ। আচ্ছা, তোমাদের যদি আহ কেউ তোমাদের পরিচিতর মধ্যে যদি ব্যাচ নিতে চায়, ঠিক আছে, তাহলে তাদেরকে বলবে অতি তাড়াতাড়ি এনরোল করে নিতে। কারণ এরপরে কিন্তু আমি আর ব্যাচে স্টুডেন্ট নেব না। কেন নেব না? তার কারণ তোমাদের প্রায় সিলেবাস আস্তে আস্তে কমপ্লিট হওয়ার মুখে চলে আসছে। এবার তোমাদের আমি মেন্সের ব্যাচ স্টার্ট করব। মেন্সের ব্যাচ স্টার্ট করলে তখন কিন্তু আমার পক্ষে কিন্তু তখন নতুন করে আলাদা করে প্রিলিমস এর ক্যান্ডিডেটদেরকে আলাদা করে পড়ানো মুশকিল হয়ে যাবে। ঠিক আছে? প্লাস আমার নিজেরও ঘরে পড়াশোনা আছে অন্য এক্সামস এর জন্য। তো তাই কিন্তু আমি কিন্তু আর নতুন করে তখন ব্যাচে এনরোল করাতে পারবো না কাউকে, পেড ব্যাচে অন্তত। ওই জন্য বলে রাখলাম, যদি তোমাদের মধ্যে কেউ যদি থাকে এমন যে কেউ তাদেরকে বলেছে যে এনরোল করতে চায় বা ইচ্ছুক থাকে, তাহলে বলবে তাড়াতাড়ি এনরোল করিয়ে নিতে। দাদা আমাকে একটা দিদি বলেছিল, দিয়ে তোমার ফোন নম্বরটা আমি তোমাকে না জিজ্ঞেস করেই দিয়েছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আমাকে আছে, অসুবিধা নেই। হ্যাঁ। ওটাই জানিয়ে দিও যে যদি এনরোল করতে চায় তাহলে তাড়াতাড়ি জয়েন করে যেতে, কারণ হচ্ছে এরপরে কিন্তু আমি মানে বললেও হয়তো আর নিতে পারবো না সময়ের অভাবে। তো দেখো, কোশ্চেনটা এরকম বলা হয়েছে, দ্য রেশিও অফ দ্য এজ অফ এ 5 ইয়ার এগো, মানে এর বয়স 5 বছর আগে যা ছিল তার অনুপাত, টু দ্য এজ অফ বি 4 ইয়ার্স হেন্স, মানে বি এর বয়স 4 বছর পরে যা হবে তার অনুপাত কত? 2:5। অ্যান্ড দ্য রেশিও অফ দ্য প্রেজেন্ট এজ অফ বি টু এ, মানে বি আর এ এখানে একটু উল্টে দিয়েছে, ওদের যে বর্তমান বয়স তার অনুপাত বলেছে 12:7। ফাইন্ড দ্য সাম অফ দ্য প্রেজেন্ট এজ অফ এ অ্যান্ড বি টুগেদার, মানে এ আর বি এর যে বর্তমান বয়স তার সমষ্টিগত বার করতে বলেছে। দাদা অঙ্কটা আমি করেছি, তোমাকে একবার বলবো, কিন্তু ওই তুমি না যেটা রেশিওটা না যেটা আমাকে না বললে না। না, তুমি বলো না আমি করছি, তুমি ট্যালি করো। যে ত- তুমি ট্যালি করো, তাহলে করেই হবে। কারণ এখানে ব্যাপারটা হচ্ছে তুমি তাহলে নিজেই বুঝতে পারবে ফলো করলে যে কোথায় আটকাচ্ছ। 1 মিনিট একটু টাইম দাও। হ্যাঁ, হ্যালো। তো এইখানে যেটা দেখবো আমরা সেটা হচ্ছে, দেখো ভালো করে সবাই দেখো, এটা কোয়েশ্চেনটা এমন ডিফিকাল্ট না, বাট আমরা করার চেষ্টা করি। বলেছে রেশিও অফ এজ অফ এ 5 ইয়ার্স এগো, মানে a-5 বলতে পারি, আর বি's এজ 4 ইয়ার্স হেন্স, মানে বি এর বয়স 4 বছর পর, তাহলে b+4 কত বলা হচ্ছে, এটা বলা হচ্ছে তোমার 2:5, এটা বলা হয়েছে। আর প্রেজেন্ট এজ অফ b টু এ, আমি এটাকে a:b করে লিখছি সহজে। কত হবে? 12:7 বলেছে, তাহলে উল্টে যাবে ওটা, 7:12 হয়ে যাবে, রাইট? এটাই তো হওয়া উচিত, হ্যাঁ কি না? ফাইন্ড দ্য সাম অফ দ্য প্রেজেন্টেজ অফ এ এন্ড বি টুগেদার, মানে এ প্লাস বি এর বর্তমান বয়সে যে টোটাল সেটা আমাকে চেয়েছে কত হবে, রাইট? চলো দেখা যাক তাহলে কত হবে। এবার দেখ এইখানে ঘটনাটা কি ঘটেছে, এখানে এর বয়স 5 বছর কমেছে, বি এর বয়স 4 বছর বেড়েছে, মানে উল্টো উল্টো কেস হয়েছে। দুজনেরই এতক্ষণ আমরা কি দেখছিলাম, যে বর্তমান বয়স থেকে দুজনেরই বয়স হয় একই অনুপাতে বাড়ছিল অথবা একই অনুপাতে কমছিল, এরকম কিছু একটা ঘটনা ঘটছিল, ঠিক আছে? বাট দাদা হ্যাঁ বলো। বলি হেন্স মানে পড়ে তাই তো? হ্যাঁ, হেন্স মানে পড়ে। আচ্ছা। এবার ব্যাপারটা হচ্ছে যে এবার এই জায়গাটা দেখো, একজনের বয়সটা কমছে আর একজনের বয়সটা বাড়ছে, ওই হিসাবে রেশিওটা বলা আছে, এবং সেই বাড়া কমাটাও কোনো ঠিকঠাক হিসাবে বলা, রাইট? তো এবার আমরা কি করতে পারি তাহলে? এবার আমরা তাহলে কি করতে পারি? আমার এক্স ধরে করলে করা যাবে না? এইখানে
যদি আমরা কোনো শর্টকাট মেথড লাগাতে যাই তাহলে করে টু কমপ্লিকেটেড হয়ে যায় ব্যাপারটা। যেমন দাদা হুম, হ্যাঁ, বলছি হুম, এক্স জোড়া আমি করেছি আর অপশন দিয়েও করেছি, কিন্তু রেশিও যেটা ওটার অর্ধেকটা করেছি, যে 11টা হয়েছে মানে রেশিওটা সেম করে তার যেই 11 টোটাল ভ্যালুটা মানে ইয়ারের সেটা সেখানেই আটকে গেছি মেন জায়গায়। 11 ওটাই কোত্থেকে ঝামেলাটা। পেলে আমি সেটা বুঝলাম না। 11 বলছি দাঁড়াও, ওই যে 2:5 আছে না, আর 7:12, ওটা তোমার গ্যাপটা যেটা নিয়েছি সেটা 2:5, ওটা 3, আর 7:12 ওটা 5 দিয়ে দুটোকে মাল্টিপল করেছি অল্টারনেট মানে গ্যাপটা সমান করবার জন্য। 5 এই দিয়েছো, ব্যাপার। এটাকে 3 দিয়েছো। দেখো একটা কথা বলি, এটাই হয় বোঝা আর প্রসেস মুখস্থ করা, এর মধ্যে তফাৎ। তনুশ্রী এখানে ফেঁসেছে প্রসেসটাকে মুখস্থ করতে গিয়ে। ভালো করে বুঝবো ব্যাপারটা। এখানে এর বয়স কমছে, বি এর বয়সটা বাড়ছে। তো আমি কি বলেছিলাম, বাড়া বা কমা দুটোই একই সাথে হতে হবে, মানে বাড়লে দুজনেরটাই বাড়বে, কমলে দুজনেরটাই কমবে, রাইট? এবার কখনো ক্ষেত্রে এর বয়স যতটা বাড়লো বি এর বয়স ততটা নাও বাড়তে পারে, এর বয়স যতটা কমলো বি এর বয়স ততটা নাও কমতে পারে। তখন কি করব, তখন আমরা এই ব্যাপারটাকে ইকুয়াল করব। কিন্তু একজনেরটা কমছে একজনেরটা বাড়ছে, আমি এটাকে কখনোই এরকম মেথডে আনতে পারবো না, এটা আমি বলেছিলাম তোমাদের। দেখো ঘটনাটা কি ঘটছে এখানে, রেশিওর ভাষায় দেখতে পাচ্ছি এর বয়স কি হচ্ছে 10 থেকে 21 হচ্ছে, মানে 11 ইউনিট বাড়ছে। কিন্তু আদতে তো আমার এর বয়স কমেছে, তাহলে কি করে আমি এটাকে কাজে লাগাতে পারি? চলবেই তো না এই প্রসেসটা। হ্যাঁ, 25 তার থেকে জন্যই 36, বলছিলাম। 11 ইউনিট বাড়ছে, সেটার সঙ্গে 4 ইউনিটকে কম্পেয়ার করা সম্ভব না, যেহেতু এখান থেকে এটা হচ্ছে না। বুঝলে? প্রসেস গুলো মানে এরকম ব্লাইন্ডলি মুখস্থ করার মতন মনে রাখলে হবে না, কেন হচ্ছে লজিকটা বুঝতে হবে। এই লজিকটা যদি না বুঝতে পারো তাহলে করে ভুল প্রসেস ভুল জায়গায় লেগে গেলেই বিপদ, তখন কিন্তু কোশ্চেন সলভ হবে না। ভাববে তাহলে এই প্রসেসটা লাগিয়ে কেন হচ্ছে না, ওই কোশ্চেন গুলো তো হচ্ছিল, তাহলে এই কোশ্চেনটা কেন হচ্ছে না, এরকম করে ভুলিয়ে যাবে, কনফিউশন তৈরি হবে। আর ওই কনফিউশন লুপের মধ্যে ফেসে গেলে পরে ম্যাথামেটিক্স কিন্তু খুব উইক হয়ে যাবে, ভাল লাগবে না, তখন মোটিভেশন লাগবে না পড়াশোনার। তো ওই জায়গাগুলো ছোট ছোট জিনিস, বাট ছোট ছোট জিনিসগুলো অনেক বড় ডিফারেন্স ক্রিয়েট করে, বুঝতে হবে, ঠিক আছে? তো দেখাচ্ছি আরেকবার, দেখো। আহ এখানে সব থেকে বেস্ট যেটা, বেশি ঝামেলা না করে সিম্পল, এখান থেকে এটাকে 7x বানিয়ে দাও, এটাকে বিটাকে 12x বানিয়ে দাও। সিম্পল, যেমন আমরা নর্মাল করি। কি হবে এখান থেকে? 7x - 5 হবে। এটা কত হবে? 12x + 4 হবে। এদিকে 2, এদিকে 5, তাড়াতাড়ি ক্যালকুলেট করবো, 5 7 35, এখানে পাচ্ছি 35x, 12 × 2 = 24x, 24x এদিকে না লিখে স্টেপ জাম্প দিয়ে এদিকে মাইনাস করে লেখা ওটাকে, ভালো কথা। 4 × 2 = 8, 8 এদিকে থাকবে, 5 5 = 25, -25 হলে এদিকে থাকতো, বাট আমরা এটাকে সোয়াপ করে এদিকে লিখবো, তাই 25 এদিকে প্লাস হয়ে যাবে। এইভাবে একটুখানি টাইম আমরা বাঁচালাম। 35 থেকে 24 মাইনাস মানে 11x হবে, 25 আর 8 যোগ করলে 33 হবে, তাহলে x এর ভ্যালু এখান থেকে পাচ্ছি কত, সিম্পল 3। আমাকে চেয়েছে ফাইন্ড দ্য সাম অফ দ্য প্রেজেন্টেজ এ এন্ড বি। 7x আর 12x মানে সাম করলে হচ্ছে 19x, x এর জায়গায় যদি 3 পুট করে দিই, 19 3 কত হয়, 57 হয়ে গেল answer। হয়ে গেল। তো জরুরি নয় যে কনভেনশনাল মেথড সব জায়গায় কাজে লাগবে না, কিছু জায়গাতে। রেশিও বাবারে, মেথডে তুমি যেটা দেখিয়েছো ওটা ওইভাবে হবে না, না এই প্রসেসটা এখানে প্রযোজ্য হবে না, না? না এখানে এই প্রসেসটা প্রযোজ্য হবে না। হ্যাঁ, মানে এটা অল্টারনেট দিয়েছে, মানে এগুলো আলাদা আলাদা ভাবে দিয়েছে, আমি সেজন্যই বুঝতে পারছিলাম না বিষয়টা। হুম, আর কোশ্চেন একটা দাদা আমি এইভাবে করেছি, 5x - 4/2x + 5 সমান 12/7 7, কি করে হয়? এভাবে হবে তো? আচ্ছা। কেন হয় না? আচ্ছা যে বলছো, কেন হয় না? কেন আমি না আমি করলাম? বার বলো। আরেকবার বলো তুমি কি বললে। আমি বলতে চাইছি যে এ তো 5 বছর আগে, ওটাকে প্রেজেন্টেজ করেছি দিয়ে 2x + 5 করেছি, 2 রেশিওটাকে 2x ধরেছি আচ্ছা, দিয়ে 1 মিনিট। ওটাকে। হ্যাঁ তুমি এই রেশিওটার সঙ্গে কাজ করছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাকে 2x করে ওটা 5 ইয়ার্স এগো +5 করে দিচ্ছ, হুম এটাকে 5x করে, এটা হচ্ছে 4 ইয়ার হেন্স, এটাকে তুমি -4 করছো। হুম
হ্যাঁ তাহলে তো প্রেজেন্টেজ হয়ে গেল, তো কম্পেয়ার করলে তো হয়। হ্যাঁ দিয়ে ওর প্রেজেন্টের রেশিও বলে দিয়েছে, ওরও প্রেজেন্টেজ বেরিয়ে গেল, তাহলে কম্পেয়ার করে দিলাম। এখানে কি লিখবো, কত বাই কত? ওটা উল্টো না আছে, যে 7/12 হবে তাহলে। হুম, এবার এখান থেকে এক্স সলভ করলে তোমার কি বেরোবে? এই রেশিওটা বেরোবে। হুম এখান থেকে এটা পুট করলে তুমি প্রেজেন্টেজ পাবে। হুম এখানে প্রেজেন্টেজের সমষ্টি কত হবে? 7x -4 +5 মানে +1। হুম। এইটা তোমার টোটাল এজ। এখান থেকে এক্স এর যেটা ভ্যালু বেরোবে পুট করলে 57ই আসবে। হ্যাঁ 57 এসেছে। তাহলে হয়ে গেল অ্যান্সার। এভাবে করতে পারো। হ্যাঁ এভাবে করেছি, আর অপশন থেকে ওটা একটা করেছি অপশন যদি এই অঙ্কটা। জায়গায় থাকে, দেখো বলি। তুমি বকবে, আমি সেই জন্যই বলছিলাম। না 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 না, আমি সেটা বকবো না। ভাবলাম যে কত করে করা যায় অঙ্কটা, কারণ কিন্তু ওই তুমি যেটা দেখেছি ওটা কোনোভাবেই আমি করতে পারলাম না। ও হবে না, এই জায়গা তো এটা লাগবে না। 11 আসে আমার আর মাথায় ঢুকলো না। এই অপশনটা যদি না থাকে, তাহলে এই কোশ্চেনটা অপশন দিয়ে করলেই সব থেকে বুদ্ধিমানের কাজ। এই জায়গাটায় যখনই তুমি চলে আসলে, হ্যাঁ এই জায়গাটায় যখনই তুমি চলে আসলে, একটা কোনো একটা পয়েন্টের সব থেকে বড় জিনিস হচ্ছে 7:12, এটা প্রেজেন্টেজের রেশিও। মানে ওদের টোটাল হ্যাঁ এজ করলে কত হচ্ছে? প্রেজেন্টের 19। রেশিও বলে দিয়েছে। 19-এর মাল্টিপল হবে। হুম ঠিক। 57। আর হ্যাঁ প্রেজেন্টের যেহেতু বলে দিয়েছে, এবার যদি রেশিও 38 থাকে, 57 থাকে, তখন কি করব? 38 নেবো না 57 নেবো? তখন এটা কিন্তু মুশকিল সেটাই হবে। তখন করতে হবে, হ্যাঁ তখন কম, হ্যাঁ তখন করতে হবে। আর এক্সামিনার এরকম করে অপশন সেট করবে। ওটার জন্য আমি অপশন মেথডকে সব জায়গায় প্রায়োরিটি দিই না। কিন্তু হ্যাঁ, কিছু জায়গায় অপশন কাজ করে। ওই জায়গাতে তোমাকে বিট করতে পারবে না। ওটা ওভার টাইম এক্সপিরিয়েন্স হতে হতে তুমি বুঝে যাবে কোথায় অপশন কাজ করলে তোমাকে অপশন এক্সামিনার বিট করতে পারবে না, অপশনে খেলতে পারবে না তোমার সাথে। তো যাই হোক, অ্যাটেম্প্ট ভালো, কাজও ভালো, কিন্তু যেটা আমরা করব, বাবারে, এক মিনিট। শোনা যাচ্ছে না। হুম হুম, আমি বলছি না কিছু অ্যাকচুয়ালি। দেখো, ব্যাপারটা হচ্ছে, এবার একটা নতুন কোশ্চেন দিয়ে আমরা স্টার্ট করি। আজকে যে পড়ানোর যে মেন বিষয়বস্তু, সেগুলোতে আমরা প্রবেশ করব। উম, চলো। বলা হচ্ছে, দাদা বলছি ভ্যাসেলে অঙ্কটা করিয়ে দিয়েছো? একটা এই যে ভ্যাসেল এই কন্টেন্ট 64 লিটার পিওর, এটা এটা করাচ্ছো? বলা হচ্ছে, এটা কি আমি দিয়েছিলাম? হ্যাঁ দিয়েছিলে এটা। হোমওয়ার্ক দিয়েছিলাম এটা? দিয়েছিলে যে এটা করার জন্য, যদি কেউ না পারো তখন আচ্ছা করে আচ্ছা, দেবো। কেউ কি করেছিল তাহলে? ট্রাই করেছিলাম। হয়নি? অঙ্কটা কবে দিয়েছিলে? দিয়েছিলে, আমার লেখা আছে পুরো অঙ্কটা। আগের দিনে কি? হ্যাঁ আগের দিনই, তারপর তো মাঝে আর ক্লাস হয়ই নাই। এক মিনিট। ও তো বোর্ডে লিখে দিয়েছিলাম, যে মনে স্ক্রিনশট নিয়ে নিতে বলেছিলাম নাকি? হ্যাঁ আমি লিখে নিয়েছি, আর বাকিটা মনে হয় কি নিয়ে নিয়েছি। হ্যাঁ। কেউ পড়াশোনা করছে না, আমি যা বুঝতে পারছি। ওই জন্য কারো কাছে হিসাব নেই যেটা আছে কি না আছে। কি অবস্থা! না দাদা আমার কাছে আছে, আমি এখনই ফটো তুলে তোমাকে পাঠিয়ে দিচ্ছি, আছে আমার কাছে পুরো। না না, তুমি বললে তোমার কাছে আছে, ঠিক আছে। ওই জন্যই তো আমি, আমারও তো মনে ছিল না যেটা আমি করিয়েছিলাম কিনা, বা এটা এটা যে হোমওয়ার্ক দিয়েছিলাম, এটা তো আমারও মনে ছিল না। সত্যি আমার ওই শরীর খারাপ ছিল বলে আমি মানে আর পড়তেই বসিনি বলতে পারো, আর 2-3 দিন। কালকে থেকে মোটামুটি বসছি এই আর কি। হুম, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে, দেখো, ভেসেল কন্টেন 64 লিটার পিওর মিল্ক, খুব ভালো কথা, মানে 64 লিটার স্টার্ট করছে। 8 লিটার মিল্ক ইজ রিপ্লেসড বাই ইকুয়াল কোয়ান্টিটি অফ ওয়াটার, মানে এই একই রিপ্লেসমেন্টের গল্প। 8 লিটার তুলে আবার 8 লিটার ভরে দেওয়া হচ্ছে। নাও 16 লিটার মিক্স, এবার কি করা হচ্ছে? অন্যান্য বারে কি করা হচ্ছিল জিনিসটা?
যে ওই একই প্রসেসকে রিপিট করিয়ে দেওয়া হচ্ছিল, মানে একই পরিমাণ সেটাকে ব্লা ব্লা করে রিপিট করে দেওয়া হচ্ছে। বাট এখানে সেটা করা হয়নি, এখানে চেঞ্জ করেছে, নেক্সট প্রসেসে পরিমাণটা পাল্টে দিচ্ছে। এবার 16 লিটার মিক্সচারকে রিপ্লেস করা হচ্ছে ইকুয়াল কোয়ান্টিটি অফ ওয়াটার দিয়ে। মানে কথা, ফাইন্ড দ্য রেশিও বিটুইন মিল্ক অ্যান্ড ওয়াটার। তো মিল্ক আর ওয়াটারের মধ্যে এখানে কি বলছে, আমাকে রেশিও বার করতে বলছে। খুব ভালো কথা, চলো। তো 64 লিটার পিওর মিল্ক, তাহলে একটা কাজ করি, আমি এখান থেকে মিল্ক ইনিশিয়াল আর মিল্ক ফাইনাল এরকম করে লিখি। কিছুই চেঞ্জ করবো না, সহজ জিনিস। 64 লিটার থেকে কি হচ্ছে, আমার 8 লিটার মাইনাস হচ্ছে, মানে ফ্র্যাকশন কত হচ্ছে, 64 থেকে 8 হচ্ছে, 8 কে 8, 8 8 64, মানে 1/8 এর ফ্র্যাকশন। মানে 8 ইউনিট যদি ইনিশিয়াল মিল্ক থাকে, তাহলে তার থেকে 1 ইউনিট কমছে। ফাইনাল কত হচ্ছে, 7 ইউনিট। পরে কি করা হচ্ছে, 16 লিটার মিক্সচারটাকে রিপ্লেস করা হচ্ছে। এবার দেখো, 64 লিটার তো টোটাল কোয়ান্টিটি, এখানে তো কোনো চেঞ্জ নেই, তাই না? 8 লিটার তুলে আবার 8 লিটারই ঢুকিয়ে দিচ্ছে, তাহলে 64 লিটারটা ফিক্স থাকছে। দিয়ে 64 লিটার থেকে তারপরে কি করা হচ্ছে, 16 লিটার এখান থেকে তোলা হচ্ছে, তাহলে ফ্র্যাকশন কত হচ্ছে, 16 কে 16, 16 4 64, অর্থাৎ 1/4। মানে ইনিশিয়াল যদি 4 হয়, 1 কমে ফাইনাল হচ্ছে 3। এটা হয়ে গেল দুখানা হিসাব। তাহলে কত দাঁড়াবে, 8 4 এটা হলো 32, 7 3 এটা হয়ে গেল 21। সিম্পল। বলেছে ফাইন্ড দ্য রেশিও বিটুইন মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য এন্ড। তো ফাইনাল মিল্ক হচ্ছে 21, তাহলে ফাইনাল মিল্ক কত, ফাইনাল মিল্ক পেয়ে গেলাম 21 ইউনিট, মিল্ক ফাইনাল। আর ফাইনাল ওয়াটার কত, ওয়াটার ফাইনাল কত, ইনিশিয়াল মিল্ক ছিল 32, তার মানে এটাই টোটাল কোয়ান্টিটি, হ্যাঁ কি না? আর ফাইনাল হচ্ছে তোমার কত, 21। তাহলে 32 থেকে 21 যদি বাদ দিয়ে দিই, তাহলে 11-র ডিফারেন্স, মানে এখানে 11-র ডিফারেন্স। এই ডিফারেন্সটা কে পূরণ করেছে, ওয়াটার। ওয়াটারটা তো ওইভাবেই তো এসছে। প্রথমে নয়তো করে শুধু দুধ ছিল, জল কিছুই ছিল না। পরে জল এলো কি করে, রিপ্লেসমেন্ট করতে করতে আস্তে আস্তে মিল্কটা কমে গেছে। মিল্ক যতটা কমেছে সেই জায়গাটা ওয়াটারে ফুল করেছে। তো ফাইনাল মিল্ক আর ফাইনাল ওয়াটার পেয়ে গেলাম। বলো, কেউ কিছু এই বলছো? অঙ্কটা গতকালই হয়েছিল মনে হয়। আমি তো ওটাই জিজ্ঞাসা করছি, আমার তো মনে নেই এই অঙ্কটা করেছিলাম নাকি হ্যাঁ, করতে দিয়েছিলাম না কি করেছিলাম। করিয়ে দিয়েছিলে, তারপর সে আমাদেরকে বললে যে ওই লাস্টটা যে কে তোমরা বুঝলে ওই জায়গাটা ক্লিয়ার হলো না। আচ্ছা, তাই জন্য বলেছিলাম আমার নিজেরা ট্রাই করতে নাকি বাড়িতে। আচ্ছা, করানোই ছিল। কালকে না তাহলে ম্যাডাম স্যার এটাই ক্লাস ছিল, এটাই করিয়েছিলেন। আচ্ছা, তাহলে মনে হয় এটা করে দিয়েছিলাম, যাই হোক, এর আরেকবার দেখিয়ে দিলাম। করিয়েছে দিয়ে আমাকে বললে দাদা যে ওই যে ক্লাসটা গতকাল ক্লাসটা দিলে বোঝা যাবে, এটা মানে সেই দিনে হয়েছিল। যে এই জায়গাটা আমাদের জিজ্ঞাসা করা হলো যে 32 যে কি করে নির্ণয় করবে। আচ্ছা, তাহলে হতে বুকুর পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাই হোক, ঠিক আছে, তাহলে হতে পারে। চলো, ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, তাহলে তোমাদের দোষ ছিল না, তোমরা হোমওয়ার্ক করেছো, সবাই সিরিয়াস আছো, সবাই বোঝাই গেল, বোঝা যাচ্ছে। আচ্ছা, ট্রিপল অ্যালিগেশনের কথা বলেছিলাম, তাই তো? যে ট্রিপল অ্যালিগেশন একটা ব্যাপার হতে পারে। হুম। ট্রিপল অ্যালিগেশন কি করে করতে পারি আমরা? হ্যালো। বলছি, 1 মিনিট। দেখো, 17 7 29, 29 39, আর 5 হচ্ছে 44, 44 মানে হচ্ছে 348, 3 14 42। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দেখো, ধরো একটা কোশ্চেন দিচ্ছি, আমি একটাই এক্সাম্পল দিচ্ছি ট্রিপল অ্যালিগেশনের বোঝার জন্য, বাট এখানে অতটা ইম্পর্টেন্ট নয় ট্রিপল অ্যালিগেশন। দেখা যাচ্ছে সুগার অফ ₹12 per kg, ₹15 per kg, ₹17 per kg। ঠিক আছে, আর mixed to form, what, ₹16 per kg mix. Now find the ratio, মানে কি অনুপাতে ওদেরকে মিশ্রানো হয়েছিল। তো এখানে দেখো, তিনটে জিনিস চলে এসছে, তাই তো? তিনটে জিনিস এখানে চলে এসেছে। তা আমি কি করে করব, এটা হচ্ছে সব থেকে ডিফিকাল্ট ব্যাপার। তো ট্রিপল অ্যালিগেশন
তোর করতে লাগবে তিনটে ভ্যালু, একটা 12 টাকা প্রতি কেজি, একটা 15 টাকা প্রতি কেজি, একটা হচ্ছে 17 টাকা প্রতি কেজি। ভালো টাকা। ওকে, এবার যদি আমি ক্যালকুলেট করি, একটা জিনিস দেখো, আমি যদি এটা যদি আমি ইয়ে করার চেষ্টা করি, মানে এদের যদি আমি অ্যাভারেজ বার করার চেষ্টা করি, ঠিক আছে, তাহলে কি আসছে, আমাকে মোটামুটি ধরো শেষ যে দুটো সংখ্যা 15 আর 17, এদের আমি একটা অ্যাভারেজ বার করবো। কত হবে? 17 আর 15 অ্যাভারেজ 16 হবে, তাই তো? 17 আর 15 অ্যাভারেজ কত হবে? অ্যাভারেজ অ্যাভারেজ হবে এখান থেকে 16। এবার একদম ছোট যেটা, সেটা আগেই বাদ। এই মাঝামাঝি ভ্যালু যেটা আর ম্যাক্সিমাম ভ্যালু যেটা, এদের মধ্যে থেকে আমি অ্যাভারেজ বার করলাম 16। এবার ভ্যালুগুলোকে সেপারেট করতে হবে কিরকম? এই 16 অর্থাৎ অ্যাভারেজ ভ্যালু বা মিন ভ্যালু, মিন মানেও অ্যাভারেজ, অ্যাভারেজ মানেও মিন, দুটো একই মান। এবার আমাকে ভাগ করতে হবে সেই ভ্যালুগুলোকে, ভ্যালুজ যেগুলো হচ্ছে গ্রেটার দ্যান দ্য অ্যাভারেজ, আর ভ্যালুজ যেগুলো হচ্ছে লেস দ্যান দ্য অ্যাভারেজ। ওকে, তো 12 আর 15 এই দুটো হচ্ছে কি, 12 আর 15 এই দুটো আলাদা হয়ে গেল, কারণ এরা হচ্ছে 16 থেকে ছোট। আর 17 এখান থেকে আলাদা হয়ে গেল কেন? এটা হচ্ছে 16 থেকে বড়। এই দুভাগে ভাগ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এবার কি করতে হবে? গ্রুপটা কেমন হবে? এই 12তে আর 17তে একবার অ্যালিকেশন হবে, এই 12তে আর 17তে একবার অ্যালিকেশনের গ্রুপ হবে একটা, আবার 15তে আর 17তে আবার একটা সেপারেট অ্যালিকেশনের গ্রুপ আমরা করব, ঠিক আছে। আর মাঝখানে কে থাকবে? এই দুটোর ক্ষেত্রেই মাঝখানে কে থাকবে? এই যে অ্যাভারেজ যেটা বেরোলো 16, এ থাকবে মাঝখানে। বোঝা গেল? এইভাবে করছি। এবার অ্যালিগেশন করলে 16 থেকে 12 বাদ দাও, কত আসছে? 4। তার আগে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এরকম নামকরণ করে দাও, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে 12 টাকা মানে এটা টাইপ 1, 17 টাকা মানে এটা হচ্ছে তোমার টাইপ 3, 15 টাকা মানে এটা হচ্ছে টাইপ 2, 17 টাকা মানে এটা হচ্ছে টাইপ 3। এভাবে ভাগ হলো। আর এটা কত হলো? এটা হলো 1, 1:4 পেলাম এই রেশিওটা। এটা হচ্ছে এখানে 1, এটা হচ্ছে 1, এখানে পেলাম 1:1 পেলাম। এবার কি করবো? আমাকে আলটিমেটলি কি বার করতে হবে? আমাকে বার করতে টাইপ 1, টাইপ 2 আর টাইপ 3 এর রেশিওটা বার করতে হবে, তাই তো? টাইপ 1 এখানে পেয়েছি 1, টাইপ 3 পেয়েছি এখানে 4, এখানে টাইপ 3 পেয়েছি 1। তা টাইপ 3 এখানে যেটা আর টাইপ 3 এখানে যেটা, দুটোকে সমান করতে হবে। কি করব? এখানে এই রেশিওটাকে জাস্ট 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে রেশিওটা কত দাঁড়াবে? 4:4 দাঁড়াবে, তাই তো? এবার বসাও, টাইপ 1 মানে এটাকে 1 বসাও, টাইপ 2 মানে এটা হয়ে গেল 4, টাইপ 3 মানেও এটা হয়ে যাবে কত? 4, তাহলে 1:4:4, রাইট? এই সরি সরি, মাই ব্যাড, বিরাট বড় একটা ভুল করে ফেললাম এখানে। একটা লাস্ট স্টেপটাতে আমি একটু একটু ছোট্ট ভুল করে ফেলেছি, সরি। এই দীর্ঘদিন চর্চা নেই তো ট্রিপল ট্রিপল অ্যালিগেশন করার, ওই জন্য এটা একটু ভুল বলে দিলাম এখানে। এটা এরকম হবে না, এটা একটু অন্যরকম হবে। দেখো, সিম্পল, কোনো গুণ ফুন কিচ্ছু করতে হবে না। টাইপ 1 যেটা 1, এটা 1 লিখবো। টাইপ 2টাও একবার এসছে, তাই এটাও যেটা আছে সেটাই বসাবে। টাইপ 3টাকে দুবার ইউজ করা হচ্ছে, একবার এখানে একবার এখানে। কি করব? এইখানে যেটা আছে সেটা, এইখানে যেটা আছে সেটা, দুটোকে অ্যাড করব, 4 + 1, এটা হবে টাইপ 3, অর্থাৎ 5। টাইপ 3 এখানে ভ্যালু কত হবে? 5। 1:1:5 এটা হবে আমার রেশিও। বুঝা গেল? এটা মাথায় রাখতে হবে যে যেটা আমার দুবার ইউজ হবে সেই ভ্যালুটাকে আমরা যোগ করে দেবো, বাকিগুলো অ্যাজ ইট ইজ যেমন আছে তেমনই পড়ে থাকবে। ওকে, খুব ডিফিকাল্ট ব্যাপার নয়, আবার মানে একটু কমপ্লেক্সিটিও আছে, জটিলতাও আছে, একদম যে সরল তাও নয়। তা আমি বলবো একটা জিনিস, যে ট্রিপল অ্যালিগেশনটা জাস্ট দেখে রাখো, লাগবে না ট্রিপল অ্যালিগেশনের ঝামেলা, আসবে না না ট্রিপল দাদা, ট্রিপল অ্যালিগেশন নেই। নেই, কোথাওই নেই। ট্রিপল বলছি দাদা, অ্যালিগেশন এটা ক্যাট কি লেভেল। লিখেছো? কি লেস দেন এইটা কি লিখেছো এই 17-র উপরে? ওটা লিখেছি লেস তোমার দেন। ভ্যালুজ লেস দেন অ্যাভারেজ। ট্রিপল অ্যালিগেশন সাধারণত ক্যাট লেভেলের এক্সামে দেখতে পাওয়া যায়, যদি ব্যাংকিং এ থাকে না। ডিফিকাল্ট লেভেলে দুটো দাদা কোশ্চেন ওটার দেখলাম। কি, ওই স্ক্রিনটা একবার দাও, একবার স্ক্রিনশট নিয়ে নি। নি না, ডিফিকাল্ট লেভেলে পেয়েছো? হ্যাঁ, হয়ে দুটো গেছে। কোশ্চেন পেয়েছি। ওগুলো ট্রিপল অ্যালিগেশন ছাড়াও পড়া যাবে যতদূর আমার মনে হয়। এই 27-এরটা ওই টাইপের আছে, আর 22-এরটা। আচ্ছা, আচ্ছা, এবার আরেকটা বলেছিলাম, টাইপ 4 একটা বলেছিলাম যে 2 টাইম রিপ্লেসমেন্ট দিয়ে একটা করাবো, তাই তো? দুবার রিপ্লেসমেন্ট হচ্ছে এরকম টাইপের একটা কেস করবো বলেছিলাম।
আচ্ছা, তাহলে নেক্সট পেজে যাই। হ্যাঁ দাদা যাও। এটা লাস্ট যেটা দেখাবো টাইপ, এটা করলেই আমাদের মিক্সচার শেষ হয়ে যাবে, মিক্সচারের আর কোনো ঝামেলা থাকবে না। ঠিক আছে, শরীর স্বাস্থ্য সবাই ঠিক রাখো, কারণ হচ্ছে শরীর এমন জিনিস না, আজকে আমার শরীর আবার খুব একটা জুতের নেই, হাতে পায়ে ভীষণ ব্যথা। তো শেষ তো নেই, বেরিয়ে গেল আর ঢুকেই নেই এখনো। শেষ বেরিয়ে গেল, এই রে, হ্যাঁ, যা থেকে কখন বেরোলো? ওই সেই তো। অঙ্কটা করা স্টার্টিং মানে বেরিয়ে আচ্ছা, গেছে। আচ্ছা, ঠিক আছে। তো সমস্যা হয়েছে হয়তো, ঠিক আছে, অসুবিধা নেই, রেকর্ডিং তো থাকলে পেয়ে যাবে। আচ্ছা, চলো। বলা হচ্ছে a 12 liter of mixture contain oxygen and নাইট্রোজেন। বাকি সাবজেক্ট সবাই ঠিকঠাক করছো তো, ম্যাথ রিজনিং বাদে অন্যগুলো? দাদা ইংলিশের ওই কিছুদিন ক্লাস করেছিলাম আচ্ছা, সবাই মিলে একসাথে, দেন সবাই মিলে একসাথে কার কাছে, কার কাছে করেছো ইংলিশের ক্লাস, কে করাচ্ছে? সানুদি বলো, সানুদিও ছিল। কোথায় কোথায়? সানুদি, বলো গো। কার কাছে? সানুর আবার নেটওয়ার্ক ডিস্টার্ব করছে। অপূর্ব বলো, সানুর আবার নেটওয়ার্ক ডিস্টার্ব করছে। শেষ শেষ করে মানে আমরা সবাই মিলে ওই ইয়েতে করছিলাম, মানে গ্রুপ স্টাডির মতন ভাবেই। ও, তোমরা গ্রুপ স্টাডি করছিলে, মানে কোনো টিচারের কাছে না, তাই তো? না না না, ওই মানে একটা প্ল্যান করেছিলাম যে প্রত্যেক সপ্তাহে একজন একটা করে টপিক নিবে। আচ্ছা, একটা কাজ মানে করতে পারো, একটা কাজ হ্যাঁ করতে পারো, এই আড্ডা 247 এর জিরো টু হিরো প্লে লিস্টটাতে সব গুছিয়ে দেওয়া আছে, সেই লেকচার্স গুলো অন্তত রেগুলারিটি মেনটেন করে ফলো করতে পারো, ঠিক আছে? ইংলিশটা তৈরি করো, আহ, ঠিক আছে? তো ইংলিশটা তৈরি হয়ে গেলে পরে না তোমরা অনেকটা অ্যাডভান্টেজে চলে আসবে, কিন্তু ম্যাথ রিজনিং ঠিকঠাক যেরকম হচ্ছে তোমাদের ওটা চলতে থাকুক, ইংলিশটা করে নিলে তোমরা কিন্তু প্রিলিমস লেভেলের জন্য তৈরি হয়ে যাবে, প্রিলিমস কোয়ালিফাই করার মতন লেভেলে চলে আসবে, ওটাই বলতে চাইছি আর কি। the same amount of the mix। আরআরবি পিওটা না আমাকে এনিহাও ক্লিয়ার করতেই হবে, নয়তো ঠিক হচ্ছে না। পিও তো দাদা ইংলিশ আছে না? আরআরবি পিওতে প্রিলিমসে আরআরবি ইংলিশ আছে তো। আরআরবি কোনো এক্সামেরই প্রিলিমসে ইংলিশ নেই। উম, তোমার মেন্স আছে শুধু। না তুমি আরআরবি, পিও, এসবিআই, তারপরে আইবিপিএস সবই দিচ্ছ পিও না, গুলো? না, 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 আমার সত্যি বলতে এসবিআই পিও আইবিপিএস পিওতে কোনো ইন্টারেস্ট নেই, ঠিক আছে? আহ, কিন্তু আরআরবি পিওটা ক্লিয়ার করতে পারাটা খুব দরকার, মানে পারলে খুব ভালো, কিন্তু চাপ আছে, ওই মেন্সের লিড নেওয়াটাই হয়ে খুব যাবে দাদা, চাপের। দেখবে হয়ে যাবে। না, ও অত সোজা নয়, শুনতে মনে হয়। আমার যদি একটা ওবিসি থাকতো না, তাহলে তো আমি তো ভাবতাম না, এজটাও পেতাম আবার। দাদা খোঁচা মারলে তো। না, খোঁচা নয় গো, তোমাদের আছে, তোমরা ইউটিলাইজ করো না, আমি এটাই বলবো। আমাকে এই একটা পাতি ক্লার্কের চাকরি পেতেই, মানে আজকে পেয়ে গেছি বলে পাতি বলছি, এত বড় দুঃসাহস, কিন্তু যখন পাইনি তখন এটা পাওয়ার জন্যই মানে হেদিয়ে মরতাম। দাদা আমরা এটাই পেছি না। হ্যাঁ, ওটাই, তো ওটাই হচ্ছে কথা, কিন্তু তোমরা পেয়ে গেলে পরে তখন বুঝতে পারবে যে, বা তোমরা তৈরি হয়ে যাওয়ার পরে বুঝতে পারবে, আর 5 জনের লেভেল দেখে পড়ে, যে এইসব চাকরি পাওয়া একটু ঠিকঠাক করে পড়াশোনা করে কোনো ব্যাপারই নয় অ্যাকচুয়ালি। ইউআর লেভেলে এত বেশি কম্পিটিশন চলে আসে না, যে কারণে তখন একটা চাকরি পেতেই, মানে একটা সামান্য চাকরি পেতেই তখন হচ্ছে খুব কাঠখড় পোড়াতে হয়, এটাই ব্যাপার। তো ওটাই বলছি, মানে কারণ, মানে কি করবে এখন, কাট অফ গুলো এভাবেই হয়, ক্যাটাগরি ওয়াইজ মানে ডিফারেন্সেস গুলো এরকমই হয়ে রেখেছে, বা তোমাদের মানে বেনিফিট আছে, রিজার্ভেশন আছে, তুমি কি সেটা ইউজ করবে না? কেন করবে না? যার নেই সে কি করবে?
হ্যাঁ, সে হচ্ছে একটু ফ্রাস্ট্রেটেড হয় বা চারটে কথা বলে, কিন্তু কিছু করার তো নেই। এটা গভর্নমেন্টের রুল, উই হ্যাভ টু মানে উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। কিন্তু যাদের আছে আমি অলওয়েজ তাদেরকে বলি ট্রাই টু ইউটিলাইজ দ্যাট। কেন? আমাকে আজকে একটা ক্যান্ডিডেট, ইউ আর ক্যান্ডিডেট, ঠিক আছে? ও মানে একদম রিয়ালিটি বলছি তোমাদেরকে, ডোন্ট গেট অফেন্ডেড বাট সি দ্য রিয়ালিটি। ও আজকে আইবিপিএস ক্লার্ক, ঠিক আছে? ওর স্কোর এসছে 82.5 মতন। কাট অফ মনে হয় গেছে ইউআর এর 83.5 মতন। 1 মার্কসের শর্ট আছে, ছেলেটা রিজার্ভ লিস্ট পেয়েছে, মানে রিজার্ভ লিস্টে চলে এসছে। রিজার্ভ লিস্ট একটা আনসার্টেন জায়গা, হবে কি না হবে ডোন্ট নো। আইবিপিএস পিওর হয়নি সামান্য মার্কসের জন্য। আমাদের ব্যাংকে অলরেডি, আচ্ছা মজার বিষয়, আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্ট, মানে আরআরবি ক্লার্ক যেটাকে বলা হয়, ও তো ওর মোটামুটি 1.5 মার্কসের জন্য বা 2 মার্কসের জন্য মনে হয় ওর সিলেকশন হয়নি, মিস করেছে। ওটাতে রিজার্ভ লিস্টও পাইনি। কেউ জয়েন করলো? মনে হয় শ্রেয়াস নাকি, দেখি। না, সানুরুবা বেরিয়ে গেছিল, সানুরুবা জয়েন করলো, ঠিক আছে চলো, ওকে। তো ছেলেটার হয়নি। এবার বলি, আমাদের আরআরবি তে অফিস অ্যাসিস্ট্যান্টে সিলেক্টেড একজন ক্যান্ডিডেট, সে আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লিয়ার করে দিয়েছে, এবং আজকে ও ডিভিও হয়ে গেছে। আজকে আইবিপিএস ক্লার্কের রেজাল্ট বেরিয়েছে। ও বলা ভালো, ও হচ্ছে ওবিসি। ও পেয়েছে 74 অ্যান্ড শি ইজ সিলেক্টেড, ঠিক আছে? ভাবো, একটা ক্যান্ডিডেট 74 পেয়ে কোয়ালিফাইড, সমাজের চোখে হি অর শি ইজ সাকসেসফুল। এ কত পেয়েছে? 82.5। কত বেশি? 8.5 বেশি পেয়ে মার্কড অ্যাজ আনসাকসেসফুল, ফেলিয়ার। তোর দ্বারা কিছু হবে না, তুই যতই চেষ্টা কর তোর পক্ষে চাকরি পাওয়া সম্ভব নয়, ব্লা ব্লা ব্লা। 8.5 নাম্বার বেশি পেয়েও তাকেই কথা শুনতে হচ্ছে। এ 8.5 নাম্বার কম পেয়েও কিন্তু কোয়ালিফাইড হয়ে যাচ্ছে। ইউ ক্যান সি দ্য ডিফারেন্স, দিস ইজ দ্য রিয়ালিটি। প্লাস এর এটা আট ওদের অ্যাবলিশ করা দরকার। এর 28 বছর বয়স হয়ে গেছে, এর দাদা আর একটা এজ কথা নেই। বলবো তো, একটা ছেলের জন্য বলেছিল না তুমি কদিন আগে, ও পরীক্ষা দিচ্ছে, ও এক্সাম ক্লিয়ার করেছে, বললে এসবিআই দিচ্ছে, আইবিপিএস দিচ্ছে। সে তুমি বললে যে ওর মা হ্যাঁ, বাবা হ্যাঁ। ইয়ে করতে না, ওর তো এখন এসবিআই, ও তো এসবিআই এক্সাম তোমার হচ্ছে, ওর তো এসসি আছে, ও তো ওটাই, মানে ওর পরিস্থিতি খুব খারাপ, বাট এসসি আছে বলে সেটা ওর কাছে একটা বিরাট বড় মানে ওর অ্যাডভান্টেজ। মানে ওটা না হ্যাঁ হলে ওটা পরে আর ক্লিয়ার কি যা করতো। আচ্ছা, এবার এই মেয়েটিরও মোটামুটি ওই 26 বা 27 মতনই এজ বোধ হয়। বাট এর ভাবো, যদি কোয়ালিফাই নাও বা হতো, এর এখনো প্রচুর বয়সও পাবে। এর না আছে বয়স, না আছে কিছু, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এই এখন বুক বেঁধে বসে আছে এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েট মেন্সটার জন্য, যেহেতু খুব ভালো ভ্যাকেন্সি আছে। হ্যাঁ, ছেলেটা আমাকে বলে, আমাকে প্রত্যেকটা মক দেয়, আমাকে মেসেজ করে করে পাঠায় যে দাদা এই মকে আজকে এই স্কোর করলাম, এত অ্যাটেম্প ছিল, এত অ্যাকিউরেসি ছিল, এতগুলো ভুল করেছি, এই র্যাঙ্ক আসলো, এই পার্সেন্টাইল আসলো, প্রত্যেকটা মক দেয় আর আমাকে দেখায়। আমাকে বলছে মাকে আজকে আমি বললাম যে আমার সিলেকশন হয়নি, মা একটু দুঃখ পেলো, কষ্ট পেলো। হ্যাঁ, আর কিছু বললো না। তো খুব ফ্রাস্ট্রেটেড লাগে। আমি নিজেই মাঝে মাঝে খুঁজে পাই না আমাকে কি উত্তর দেবো, কিভাবে মোটিভেট করবো, কি বলবো। দাদা, ওই 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 দাদাটা কি অ্যাসপিরেন্স না চাকরি পেয়ে গেছে? আরে বাবা, যে অ্যাসপিরেন্ট, ও চাকরি চাকরি পেয়ে গেলে পরে ও এত কষ্ট পেতো কেন? না চাকরি আমার থাকলে না, আবার দিলেও দেখো, আজকে আমি যত খুশি পরীক্ষা দিই, হোক না হোক ডাজেন্ট ম্যাটার, হয়তো হ্যাঁ চেষ্টা করলাম হলো না, তো ঠিক আছে হলো না, চেষ্টা করলাম এইটুকু হবে, বাট এমন না আমি মরে যাবো, তা নয়। একটা অস্তিত্ব রক্ষার মতন সংস্থান আমার হয়ে গেছে, বাট এর কিন্তু কিছুই নেই। হ্যাঁ, আমার একটা আফসোস লাগে কি বলতো, মানে আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্টে এই ব্যাংকে হয়েছে, বাড়ির কাছে পোস্টিং নেই, অ্যালাওয়েন্সের স্যালারি বাকিদের তুলনায় একটু হলেও ডিফারেন্স, মানে বাকিদের তুলনায় বলতে কি অফিসারদের মতন তো নয় ডেফিনেটলি, বাড়ি থেকে দূরেও থাকতে হয়। তো তখন একটা জায়গায় মনে হচ্ছে যে না, এখানে থাকলে হবে না, আর একটু নিজেকে আপগ্রেড করতে হবে, অ্যাটলিস্ট আরআরবি পিওটা হলেও ক্লিয়ার করতে হবে। তখন একটা জায়গায় মনে হয় এত খেটে খুঁটে একটা চাকরি পেয়ে ভেবেছিলাম যে একবার একটু জীবনে শান্তি আসবে, কিন্তু দেখছি যে না, শান্তির কোনো জায়গায় নেই, এখনো মনে হচ্ছে আনফুলফিলড, এখনো মনে হচ্ছে ছুটতে হবে, এখনো মনে হচ্ছে আবার পরীক্ষা দিতে হবে, আবার ফাইট করতে হবে, এই করতে হবে। এইটা একটা কমপ্লেক্সিটি একটা জায়গা চলে আসছে। বাট আমি পাই আর না পাই, এরপরে এটাতে আমার কোনো জীবনে বিরাট ক্ষতি হবে না, পেলে লাভ, না পেলে ক্ষতি নেই, কিন্তু এটাই বলছি। এবার দেখো,
আমরা এখানে এটা ডিবেট করবো না যে এ কেন 74 পেয়ে পাস করছে, এ কেন 82.5 পেয়ে পাস করতে পারছে না, এই ডিফারেন্সটা কেন আসছে ক্যাটাগরি ওয়াইজ, আমরা এইসবের মধ্যে যাব না, কারণ এই তর্ক আমাদের করার জায়গা নয়। ওর নেই, ওকে আরো বেশি পরিশ্রম করতে হবে, সেটা ও ভাই কিছু করার নেই ওর। বাট যেটা তোমাদের আছে, ঠিক আছে, তোমাদেরকে বলবো তোমরা ফোকাস করো যেন তোমরা যেন অপরচুনিটিটা মিস না করো। কিছু রিজার্ভেশন রিজার্ভেশনের একটা খুব নেগেটিভ মেন্টালিটি হয়, রিজার্ভেশনের একটা খুব মানে নেগেটিভ মেন্টালিটি হয় কি, সব সময় ধরো তুমি ওবিসি, তুমি ওবিসির কাট অফটাকে দেখছো, ওটাকেই টার্গেট বানাচ্ছ, নিজেকে তুমি এই স্তরেই রেখে দিচ্ছ। বাট যে ইউআর, সে জানে ওর টার্গেটটা আরো উপরে, ও কিন্তু উপরেই টার্গেট সেট করছে, সেই হিসেবে এক্সট্রা পরিশ্রম করছে। তুমি যদি নিজের পরিশ্রমটাকে যদি লিমিটেড রাখো, তাহলে তুমি জীবনে ওবিসি কাট অফও ক্লিয়ার করতে পারবে না। ওবিসির এই 74 কাট অফ, এটা পার করেই তোমার কাছে দুঃস্বপ্ন মনে হবে। জেনারেলের 82.5 কাট অফ তো ভুলেই যাও তুমি। ওকে, ওকে টার্গেট সবসময় টপে রাখতে হবে, যে টপ কাট অফ, টপ মার্কস কারা করছে, ইউআর করছে, কত কাট অফ যাচ্ছে, এত যাচ্ছে, মোটামুটি একটা রেঞ্জ, তো আমাকে ভাই ওটাকেই টার্গেট করতে হবে অ্যাচিভ করার। ওটা যদি একটু হলেও মিস হয়, তাহলে স্টিল আমি ওবিসি কাট অফে আমি সিকিউর থাকবো। ইউআরদের কোনো চান্স নেই, ইউআরদেরকে এই কাট অফটা একদম টপ টপ মোস্ট জায়গাটা অ্যাচিভ করতে হবে, কিচ্ছু করার নেই, কোনো করার নেই কিচ্ছু, ঠিক আছে। তো তোমার হাতে কোনো অপশনও নেই। বাট ওবিসিদের তোমার হচ্ছে, তোমার যেহেতু ওবিসি আছে, তুমি টপটা টার্গেট করলে যদি না পাও, তাহলে অ্যাটলিস্ট ওবিসি কাট অফটাও তুমি কিন্তু সাস্টেন করবে। বাট তুমি যদি ওবিসি কাট অফটাকে টার্গেট ধরে বসে থাকো, তুমি এটাতেও পৌঁছতে পারবে না, এটা পৌঁছানোরই তোমার কাছে বিরাট বড় ডিফিকাল্টি মনে হবে। যে কারণে অনেক ইউআর ক্যান্ডিডেটরা বলে আমার যদি অ্যাটলিস্ট একটা ওবিসিও থাকতো, তাহলে আমি আজকে অ্যাটলিস্ট দুটো চাকরি আমার ক্লিয়ার হতো, একটা চাকরি তো পাওয়া কোনো ব্যাপারই নয়, দুটো থেকে তিনটে চাকরি আমার এমনি ক্লিয়ার হয়ে যেত, ঠিক আছে। আর অনেক ওবিসি আছে যারা এটাকে জাস্টিফাই করে, ওবিসি কেন, এসসি এসটি সবাই জাস্টিফাই করে যে না না কাট অফ প্রচুর হাই যায় বাবারে, বিশাল কম্পিটিশন। তারা জাস্টিফাই করে ওই সামান্য 74 মার্কস পেতে তাদেরকে কত খাটতে হয়েছে। তো তখন মানে মানে বিং এন ইউআর ক্যান্ডিডেট, আমার তো এটাই মনে হয় ভাই আমি শুরু করলে পারবি, আমি যদি আমার খাটাখাটনির গল্প দিই পারবি, আমাকে এই 82.5 পাওয়ার জন্য খাটতে হয়েছে, তুই 74-এর খাটনার জন্য এত হিমশিম খেয়ে যাচ্ছিস, তাহলে এই টার্গেটটা অ্যাচিভ করতে গেলে তুই কি করতিস, তুই তাহলে চাকরি পেতিস না। আমার বক্তব্য এটাই। অনেকেই এমপ্লয়ি যারা আছে না দাদা, হুম, তারা তাদের যে ছেলে পুলে মানে যারা একটা জায়গার স্তর মানে লেভেল অ্যাচিভ করে গেছে, যারা দাঁড়িয়ে হ্যাঁ, গেছে, হ্যাঁ, তাদের যে মানে নেক্সট জেনারেশন, তাদের কিন্তু রিজার্ভেশনটা মানে অ্যাবলিশ করা খুবই দরকার। দেখো এইগুলো হচ্ছে তোমার কথা আমার কথা, যে কোনো যুক্তিযুক্ত মানুষের এটা হচ্ছে বাস্তব কথা অবশ্যই, কিন্তু এটা নিয়ে তো আমরা আলোচনা করে তো আর কিছু করতে পারবো না, যতক্ষণ না এই নিয়ম সরকার বদলাচ্ছে ততক্ষণ এ নিয়ে কিছু করার নেই। আর সরকার খুব ভালো মতো জানে এই নিয়মে যদি কোনো রকম ছেড়খানি করে, কোনো রকম কিছু ম্যানিপুলেশন করে, সেই সরকারের সর্বনাশ সেই থেকে শুরু, কিছু কেউ আটকাতে পারবে না এই সরকারের সর্বনাশ। তাই এটাতে এত কন্ট্রোভার্সিয়াল ম্যাটার, এগুলোতে কেউ হাত দেয় না, ঠিক আছে। আর এগুলো নিয়ে একটা ভালো রকম পলিটিক্স হয়ে আসছে। ইনফ্যাক্ট এই রিজার্ভেশন সিস্টেমটা মানে কি বলবো, আমি তো মনে করি যাদের রিজার্ভেশন আছে, মানে যারা ধরো মানে অ্যাকচুয়ালি এসসি, একটা এসসি ক্যান্ডিডেট আর একটা এসসি ক্যান্ডিডেটের সিট নষ্ট করছে, আমি বলতে পারি। ধরো একটা এসসি ক্যান্ডিডেট 3 জেনারেশন ধরে এদের হচ্ছে মানে 3 জেনারেশন ধরে এদের হচ্ছে গভর্নমেন্ট জব রয়েছে, একদম টপ মোস্ট পজিশনে আছে। ওর যে ওই জেনারেশনে দেখা যাচ্ছে একটা এসসি ক্যান্ডিডেট, তার বাবা তার দাদু এরা দুজনেই দেখা যাচ্ছে বিরাট টপ মোস্ট পজিশনে তোমার চাকরি করে গেছে, বিরাট রিচ ব্যাকগ্রাউন্ড। এই ছেলের কাছে টাকা পয়সা সংস্থান ইনফ্রাস্ট্রাকচার সবকিছু আছে, ছোট থেকে বড় স্কুলে বড় কলেজে পড়াশোনা করেছে, এর অর্থনৈতিক অবস্থা ভালো, সবকিছু ভালো, এ দামি ইনস্টিটিউট থেকে মোটা টাকা কোচিং ফিস দিয়ে পড়াশোনা করছে। এর পক্ষে একটা এক্সাম ক্লিয়ার করতে গেলে ওর কি সত্যি এসসি সার্টিফিকেটটার কোনো দরকার আছে, বলো না। ও কিন্তু যথেষ্ট এলিজিবল, ইউআর থেকে অ্যাপিয়ার করে, ইউআর থেকে কিন্তু এক্সাম কোয়ালিফাই করার মতন, হাইলি মেরিটোরিয়াস, ভালো সুযোগ সুবিধা পেয়েছে। বাট স্টিল ও যদি এসসি কাট অফ, ধরো এসসি ক্যাটাগরি থেকে বিলং করে, তো এসসির ধরো মোটামুটি 10টা সিট আছে, কথার কথা, এই একটা সিটও দখল করছে। আর একটা এসসি ক্যান্ডিডেট দেখা যাচ্ছে সে সত্যি কথা বলতেই মানে গরিব, মানে তার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড স্ট্রং নয়, সে এর মতন সুযোগ সুবিধা কিচ্ছু পায়নি, এবং সেও এই ছেলেটার মতন একই সিচুয়েশন ফেস করছে। তো এটা কি এই ছেলেটার প্রতি কোনোভাবে অন্যায় করা হচ্ছে না, বলো তো? ডেফিনেটলি হচ্ছে, ইনজাস্টিস, ইনজাস্টিস হচ্ছে একটু। অবভিয়াসলি। এবার এও এসসি তো একটা এসসি হয়ে কিন্তু এই আরেকটা এসসির প্রতি ইনজাস্টিস করছে, এই হিসাবে দেখতে গেলে আমাদের এরম একটা ডিবেট হয়েছিল, ডিবেটে এই এই তো মানে ইয়েটাই বলেছিলাম যে কি মানে
এই রিজার্ভেশন তোলার একটা মানে খারাপ, যেটা মানে সত্যি কারণ আছে অনেক এক্সপেক্টে, ঠিক হুম আছে, হুম কিন্তু এইটা বলেছিলাম তখন মানে সব বাবা বলেছিল। না দেখো, ব্যাপারটা হচ্ছে সত্যি কথা বলতে, আজকে এটাও সত্যি কথা, যদি রিজার্ভেশন তুলে দেওয়া হয় তাহলে আবার এই সমাজে জাত পাত ছুত ছাত এইসব জিনিসগুলো আবার চলে আসবে। আনরিজার্ভ স্টুডেন্টসরা আজকে যে মানে মানে দুর্ভোগটা ভোগ করছে, সেটাও কোথাও তাদের পূর্বপুরুষদের কৃতকর্মেরই ফল। এটাতে আমি কোনোভাবে অস্বীকার করতে পারি না, এটা একদম বাস্তব সত্যি কথা। যেমন করেছো তেমনি ভুগছো, কিন্তু হ্যাঁ এক জেনারেশন করেছে, আরেক জেনারেশন তার খেসারত দিচ্ছে, এটা একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আবার এখানে অন্য রিজার্ভেশন ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এক জেনারেশন কষ্ট ভুগেছে, তো আরেক জেনারেশন আজকে তার বেনিফিট পাচ্ছে। এবার এগুলো দেখো মতবিরোধের ব্যাপার, তর্ক বিতর্কের কথা, আমি এই তর্ক বিতর্কে যেতে চাইছি না, এটা আমাদের বিষয়বস্তুও নয়। আমার বক্তব্য, যাদের এই সুযোগটা আছে তারা এটাকে কাজে লাগাও, তারা কাজে লাগাও, তারা অলরেডি নিজেদেরকে প্রিভিলেজড ফিল করো। তোমরা আমার কাছে পড়ছো, তোমরা এটা জেনে রাখো, আজকে আমি যদি একটা ওবিসি হোল্ডার হতাম তাহলে করে আমার কাছে কমসে কম 3 থেকে 4টে চাকরি আমার বাধা। আমি মুখে বলছি না, আমার যা স্কোর কার্ড আছে সেই স্কোর কার্ড থেকে কথা বলছে, ঠিক আছে? আমার যত কটা মেন্স আমি এক্সাম দিয়েছি, আজ অব্দি একটা মেন্সে এমন নেই যেখানে আমি ওবিসি কাট অফ পার করিনি। হুম। হ্যাঁ, হয়তো প্রথম দিকের একটা মেন্স দুটো মেন্সে হয়তো হয়েছে ওবিসি কাট অফ আমার মিস হয়েছিল 1-2 মার্কসের জন্য, কিন্তু বাকি প্রত্যেকটা ক্ষেত্রে আমি ওবিসি কাট অফ কিন্তু পার করেছি। এবার আজকে আমি ইউআর বলে তাই, বাট আজকে যদি ধরো আমি ওবিসি থেকে অ্যাপ্লাই করতাম, ধরো ফর্ম ফিল আপ করে আমি ওবিসি দেখিয়েছি নিজেকে, তাহলে তো আমার তো রেজাল্ট আসতো যে ইউ হ্যাভ বিন সিলেক্টেড। হ্যাঁ, আমি ডকুমেন্ট ভেরিফিকেশনে গিয়ে ওবিসি সার্টিফিকেট দেখাতে পারতাম না বলে আমি ডিবি থেকে বাদ যেতাম, কিন্তু এমন তো নয় যে আমার এক্সাম থেকে আমাকে বাদ দিতে পারতো, পারতো না তো। এটাই হচ্ছে পয়েন্ট, কারণ স্কোর আমার সে একই থাকতো। এখন ইউআর বলে আমাকে দেখাচ্ছে নট কোয়ালিফাইড, ওবিসি হলে তখন আমাকে কোয়ালিফাইড দেখাতো। তো তাহলে তোমরা একটা জিনিস মাথায় রাখবে, যার কাছে তোমরা পড়ছো সে যদি এইভাবে নিজেকে তৈরি করতে পারে, তো তোমরা কেন পারবে না? বলছি দাদা, একটা কথা জিজ্ঞাসা করবো? বলো। বলছি ডিবি বলতে মেন্সের পর কোনো কিছু আছে নাকি? ওটাকে বলে ডিবি ডকুমেন্ট বলতে ভেরিফিকেশন। আচ্ছা, ডকুমেন্ট ভেরিফিকেশন, আচ্ছা হুম। আচ্ছা। ওটাই। তো ওখানে আমি অবভিয়াসলি আমার কাস্ট সার্টিফিকেট দেখাতে পারতাম না, সেখানে আমাকে বাদ দিয়ে দিত। এটাই ব্যাপার। ওকে, তাহলে আমরা কোশ্চেনে ফোকাস করি। 12 লিটার অফ মিক্সচার কন্টেন্টস হচ্ছে অক্সিজেন আর নাইট্রোজেন, খুব ভালো কথা। 12 লিটারের একটা মিক্সচার আছে, তাতে করে কি আছে, অক্সিজেন আছে এবং নাইট্রোজেন আছে, খুব ভালো কথা রইলো। দ্য ভলিউম অফ অক্সিজেন বিং 40% অফ টোটাল ভলিউম, মানে টোটাল ভলিউমের 40%, মানে অক্সিজেন কত, অক্সিজেন হচ্ছে 40%, তাহলে নাইট্রোজেন কত হবে, অবশ্যই 60%। তো এখান থেকে আমি 20 × 2 = 40, 20 × 3 = 60 করে আমি এদের রেশিওটা পেয়ে গেলাম, অক্সিজেন আর নাইট্রোজেনের 2:3 আমি রেশিওটা পেয়ে গেলাম। একটু করে পড়বো, একটু করে ডেটা নেব। A few liters of the mixture is released. দেখাচ্ছে, হ্যাঁ বলো। স্ক্রিনটা শো হচ্ছে না। স্ক্রিন শো হচ্ছে না? বাকিদের সবার শো হচ্ছে? হ্যাঁ দাদা, শো হচ্ছে। তার মানে এটা আজকে আমার নিশ্চয়ই। কোনো ডিস্টার্বই নাই, প্রতিদিন রেগুলার ডিস্টার্ব হয়। তুমি অপূর্ব একবার লিভ করে জয়েন করো। হ্যাঁ, নেট শেষ মনে হয়। এক মিনিট। হ্যাঁ, সেটা হতে পারে। তো অসুবিধা নেই, অ্যাটলিস্ট দেখতে পেলে তো ভালোই হতো। রেকর্ডিং যতই থাকুক, লাইভ দেখার একটা ব্যাপার আছে। একটু অপূর্ব জয়েন করুক, ততক্ষণ একটু গ্যাপ দিই। কই আসছে না কেন? দাদা ওর নেট শেষ হয়ে গেছে বললো। আচ্ছা, ঠিক আছে, একটা কাজ করি বরং, আমরা কন্টিনিউ করি, ও বরং বাকিটা রেকর্ডিং থেকে দেখে নিই। ওকে, চলো। দেখো, তো এখানে হচ্ছে 2:3 পেলাম, বলেছে আ ফিউ লিটার্স অফ দ্য মিক্স ইজ রিলিজড, মানে কিছু পরিমাণ মিক্সচার এখান থেকে বাদ দেওয়া হলো, অ্যান্ড ইকুয়াল অ্যামাউন্ট অফ নাইট্রোজেন ইজ অ্যাডেড, মানে কি করা হচ্ছে, কিছুটা পরিমাণ হচ্ছে এখান থেকে মিক্সচার এখান থেকে বাদ দেওয়া হচ্ছে, আর ইকুয়াল পরিমাণে কি অ্যাড করা হচ্ছে, নাইট্রোজেন এখানে অ্যাড করা হচ্ছে, ভালো কথা, চলো। দেন
সেম অ্যামাউন্ট অফ দ্য মিক্সচার অ্যাজ বিফোর ইজ রিলিজড, মানে আগে যা বার করা হয়েছিল সেই একই অ্যামাউন্টের মিক্সচার আবার এখান থেকে রিলিজ করা হচ্ছে অ্যান্ড রিপ্লেস বাই নাইট্রোজেন ফর দ্য সেকেন্ড টাইম। ভালো কথা, মানে দুবার হচ্ছে না, এই ঘটনাটা দুবার ঘটে গেল, এই রিপ্লেসমেন্টটা দুবার ঘটলো। ফাইনালি অক্সিজেন বিকাম কত, 10%। ফাইনাল রেশিওতে কি দাঁড়ালো, ফাইনাল রেশিওতে অক্সিজেন কি দাঁড়ালো, অক্সিজেন ফাইনাল, নাইট্রোজেন ফাইনাল, কি দাঁড়াচ্ছে, অক্সিজেন দাঁড়াচ্ছে 10%, অক্সিজেন দাঁড়াচ্ছে এখান থেকে তোমার 10%, নাইট্রোজেন কত দাঁড়াবে, নাইট্রোজেন দাঁড়াবে 90%। তাহলে ফাইনাল রেশিওটা কত হলো, 1:9 থাকলো ওদের ফাইনাল রেশিও। চলো, হাউ মেনি লিটার্স অফ দ্য মিক্সচার ইজ রিলিজ ইচ টাইম, মানে ধরো এক্স করে ধরছি, যদি এক্স করে রিপ্লেস করে থাকে এবং এক্স করে যদি অ্যাড করে থাকে, তাহলে এক্স এর ভ্যালুটা বার করতে হবে আমাকে, যে প্রত্যেকবারে কত করে রিলিজ করা হয়েছিল। কি হলে ঘটনাটা এমন আলাদা কিন্তু কোনো টাইপ নয়, এটা সামান্য জিনিস, নর্মাল জিনিস। মনে হয় অপূর্ব আবার জয়েন করেছে, অপূর্ব দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ দাদা জানতে। আচ্ছা, সানুরুবা দেখছি আবার লিভ করে গেছে, কি হচ্ছে আজকে। যাই হোক, আর কি জানি। তো যাই হোক, কোশ্চেনটা ফলো করি। দেখো এখানে ব্যাপারটা যেটা ঘটছে, আর বলে দিচ্ছি, 12 লিটার অক্সিজেনের একটা মিক্সচার আছে, ঠিক আছে, যেখানে অক্সিজেন আর নাইট্রোজেনের কথা বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে অক্সিজেন আর নাইট্রোজেনের 2:3 করে রেশিও রয়েছে, ভালো কথা। এবার বলছে কিছু পরিমাণ অক্সিজেন এখানে, কিছু পরিমাণ মিক্সচার এখান থেকে তুলে নেওয়া হচ্ছে এবং তার জায়গায় ইকুয়াল অ্যামাউন্টে নাইট্রোজেন দেওয়া হচ্ছে, ভালো কথা, অর্থাৎ রিপ্লেসমেন্ট করছে। Then the same amount of the mix as before is released and replaced by nitrogen for the second time. এবার তুমি দেখো এই যে সেন্টেন্সটা এখানে লিখেছে, হ্যাঁ, এত দূর এই যে সেন্টেন্সটা লিখেছে না, এটা ফালতু কোশ্চেনটাকে বড় দেখানোর, বড় করার জন্য লিখেছে। এটা বড় সড়ো বেশি বেশি সেন্টেন্সের একটা কোশ্চেন, এটা বানানোর জন্য লিখেছে। এটা এক লাইনে এটা তো লিখতে পারে যে দিস প্রসেস ইজ রিপিটেড ওয়ান মোর টাইম, তাহলেই হয়ে যেত এতকাল যেগুলো লিখছিল। তো এখানে এটাও দেখে নাও যে কোশ্চেন ফ্রেম করার টেকনিক থাকে এক্সামিনারদের, যাতে করে কি হয়, কোশ্চেনটা দেখতে মনে হয় খুব ভারী ভক্কম ডেঞ্জারাস জিনিস, আদতে কিছুই না। এবার কি হচ্ছে, ফাইনালি অক্সিজেন বিকেম 10%, মানে টোটাল মিক্সচারে 10% অক্সিজেন রইলো। তার মানে কি, ফাইনাল কন্ডিশনে অক্সিজেন রইলো 10%, আর ফাইনাল কন্ডিশন নাইট্রোজেন তাহলে কত থাকবে, নাইট্রোজেন থাকবে এখানে 90%। তাহলে ফাইনাল রেশিও কত দাঁড়ালো ওদের, 1:9 ফাইনাল রেশিও দাঁড়ালো। বলছে হাউ মেনি লিটার্স অফ দ্য মিক্স ইজ রিলিজড ইচ টাইম, মানে এই ধরো আমি যদি এক্স করে যদি বার করছি আর এক্স করে নাইট্রোজেন রিপ্লেস করছি, তাহলে এই এক্স এর ভ্যালুটা বার করতে হবে যে প্রতিবারে কতটা করে রিপ্লেসমেন্ট আমরা করেছিলাম। বোঝা গেল? ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ আগের বার যেটা একবারে হয়ে যাচ্ছিল হুম রিপ্লেসমেন্টে, যেটা দেন ইকুয়াল করছিলাম যে ওয়াটার, মানে এই একটা রেশিও সেম দেখে যাচ্ছে। হুম 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 এখানে দুটো একটা কাজ হচ্ছে, মানে হুম মানে 2-3 থেকে 51 হয়ে যেত মাঝখানে। ওটাই। এবার দেখো এইখানে যেটা করব, এইখানে ঘটনাটা কিরকম ঘটছে আগে সেটা বুঝি। এই ধরো অক্সিজেন এবং নাইট্রোজেন রয়েছে, কত কত করে অনুপাত ছিল ওদের, 2:3 অনুপাত ছিল, 2:3 অনুপাত ছিল। টোটাল ছিল 12 লিটার, ধরো 12 লিটারের মিক্স ছিল। এখান থেকে দেখা যাচ্ছে তোমার এক্স লিটার মতন এখানে মিক্স তুলে নেওয়া হলো। মিক্স তুলে নেওয়ার পরেও যদি নতুন যেটা দাঁড়ালো অক্সিজেন আর নাইট্রোজেন, রেশিও কত থাকবে, রেশিওতে তো চেঞ্জ হবে না, 2:3 তো থাকবে, হ্যাঁ কি না, তাই তো? হুম হুম এবার কি করা হচ্ছে, এক্স লিটার করে আবার নাইট্রোজেন এখানে অ্যাড করে দেওয়া হলো, নাইট্রোজেন এখানে অ্যাড করে দেওয়া হলো। এবার অক্সিজেন আর নাইট্রোজেনের অনুপাত কি দাঁড়াবে, জানি না, কিছু বলা নেই, কারণ এই রিপ্লেসমেন্টটা আরো একবার হওয়ার পরে ফাইনাল যে রেশিও সেটা আমাকে বলা আছে। এবার এতক্ষণ আমরা যেটা করছিলাম সহজ সরল পদ্ধতিতে রেশিও কম্পারিজন করে করছিলাম, যে ফাইনাল রেশিও আছে 1:9, তাই তো, অক্সিজেন আর নাইট্রোজেন এটা দেওয়া আছে। এবার এতক্ষণ আমরা কি করছিলাম, ফাইনাল মানে ধরো প্রথমে ওই মিক্সচার গুলো কি করে স্টার্ট করছিল, ওই মিক্সচারের ইনিশিয়াল ফেজটা কেমন ছিল, মিক্সচারের ইনিশিয়াল ফেজে অনলি ওয়ান কম্পোনেন্ট ছিল, অনলি ওয়ান কম্পোনেন্ট ওখানে থাকছিল, হ্যাঁ কি না। কি দিয়ে স্টার্ট করছিলাম, পিওর মিল্ক, মানে শুধু জল আছে, দুধ কিছু মানে শুধু দুধ আছে, জল কিছু নেই, বা সামথিং কিছু একটা, শুধু একটা জিনিসই থাকছিল, ঠিক আছে, বা পিওর পেট্রোল, পেট্রোলের সঙ্গে হয়তো ডিজেল মিশিয়ে দেওয়া হচ্ছে পরে পরে। বাট এখানে প্রথম থেকেই কিন্তু দুটো অক্সিজেন নাইট্রোজেন দুটো সেপারেট জিনিসের মিক্স হয়ে আসে। তাই আমি ইনিশিয়াল অক্সিজেন ফাইনাল অক্সিজেন এরকম করে কিন্তু কম্পেয়ার এখানে করতে পারবো না, হ্যাঁ কি না, পারবো? কেউ জয়েন করলো আবার, তো কেউ কিন্তু শ্রেয়াস জয়েন করেছে, তো আমরা কিন্তু পারবো না, ঠিক আছে।
তো এবার আমাকে তাহলে কি করতে হবে, এখানে সিম্পল আমাকে এক্স ধরেই করতে হবে। কিরকম, এই পেজটাকে ডিলিট করি, আমাকে এক্স ধরেই করতে হবে। কিরকম, দেখো আমি ধরে নিচ্ছি যে এক্স লিটার করে আমার রিপ্লেস করা হচ্ছে, ভালো, এক্স লিটার করে আমার রিপ্লেস করা হচ্ছে। তো প্রথমে আমার কত আছে, আমি এবার এখানে মিক্সচারটা ধরে কাজ করব, ঠিক আছে, মিক্সচারটা ধরে কাজ করব। মিক্সচার, মিক্সচার হচ্ছে আমার ইনিশিয়াল, মিক্সচার হচ্ছে আমার ফাইনাল, এরকম করে ধরবো। প্রথমে আমার 12 লিটার মিক্সচার ছিল, সেখান থেকে আমি কি করছি, এক্স লিটার আমি বাদ দিচ্ছি, তাহলে কত পড়ে থাকবে, 12 মাইনাস এক্স পড়ে থাকবে। এই ঘটনাটা আরো একবার ঘটছে, তাই 12 12 মাইনাস এক্স আমি সিম্পল এটাকে রিপিট করব। তাহলে এদিকে কত থাকলো, 12 স্কোয়ার, এদিকে থাকলো 12 মাইনাস এক্স তার স্কোয়ার। খুব ভালো কথা। আচ্ছা, এবার একটা জিনিস আমাকে খুব ভালো করে বুঝতে হবে, ওকে, এখন আমাকে খুব ভালো করে বুঝতে হবে। দেখো এবার একটা জিনিস, এবার দেখো এই যে অক্সিজেন যেটা ছিল, অক্সিজেনটা ভালো করে বুঝবো। এখানে অক্সিজেন কিন্তু পরে অ্যাড হয়, হ্যাঁ কি না, অক্সিজেন কি পরে অ্যাড হয়েছিল বলতো? নাইট্রোজেন তো অ্যাড হয়েছিল তো। শুধু নাইট্রোজেন অ্যাড হয়েছিল, অর্থাৎ অক্সিজেনের কিন্তু হ্যাঁ, কোনো রকম নাইট্রোজেন চেঞ্জ অ্যাড হয়নি, হয়েছিল, অক্সিজেন অ্যাড হয়নি। অক্সিজেনের কিন্তু কোনো রকম চেঞ্জ হয়নি। তো একটা জিনিস আমি এখানে যদি কম্পেয়ার করি, দেখো অক্সিজেন ইনিশিয়ালি কত ছিল, প্রথমে প্রথমে দাঁড়াও, আমি আগে আলাদা করে লিখি, হ্যাঁ, এখানে ইনিশিয়ালটা কত ছিল, ইনিশিয়াল, এখানে ইনিশিয়াল দেখো ছিল, অক্সিজেন লিখছি, নাইট্রোজেন লিখছি, অক্সিজেন ছিল কত, 40% ছিল, তাই না? হ্যাঁ দাদা, 40% আর নাইট্রোজেন 60%। অক্সিজেন ছিল 40%, তাহলে এটা ছিল ধরো 40%, এটা ছিল ধরো 60%। ফাইনালি কত দাঁড়ালো, অক্সিজেন দাঁড়ালো 10%, নাইট্রোজেন দাঁড়ালো 90%। খুব ভালো কথা। তো অক্সিজেনের ইনিশিয়াল ছিল ধরো 40, অক্সিজেন ফাইনালি কত দাঁড়ালো, 10, এটা আর এটা দাঁড়ালো। আর এখানে কি, এটা হচ্ছে আমার ইনিশিয়াল, এটা হচ্ছে ফাইনাল। ভালো কথা। তো কম্পেয়ার করি, 12/12 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, এরকম করে লিখতে পারি, কারণ যেহেতু দুটোই স্কোয়ারের আন্ডারে। ইনিশিয়াল বাই ফাইনালের রেশিও, আমি এটাও করি, ইনিশিয়াল বাই ফাইনালের রেশিও 40/10, একে 4/1 করতে পারি। তাহলে 12/12 মাইনাস এক্স, স্কোয়ারটা এদিকে রুট হয়ে গেলে 4-এর রুট করলে 2 থাকবে, কাটাকুটি করলে 2×6 = 12 হবে। তো 12 মাইনাস এক্স ইজিক্যাল টু 6, তো এক্স এর ভ্যালু যদি বার করি তাহলে এটা ডাইরেক্টলি লিখতে পারি 6 আসবে এক্স এর ভ্যালু, অর্থাৎ 6 লিটার দিয়ে আমি রিপ্লেস করছিলাম, হ্যাঁ কিন্তু বলো, রাইট, এক্স এর ভ্যালু তো এটাই, হ্যাঁ কি না? হুম। এভাবে করলে আমরা সিধা অ্যান্সার পেয়ে যাবো। আর কেন অক্সিজেন নিলাম, কেন নাইট্রোজেন নিলাম না, কারণ অক্সিজেনের মধ্যে পরে কিছুই চেঞ্জ হয়নি, অক্সিজেন ইনিশিয়াল থেকে কমতে কমতে ফাইনালে গিয়ে পৌঁছেছে। হুম, যেটা আমাদের ওই পিওর মিল্ক আর মিল্কের সঙ্গে যে ওয়াটার অ্যাড করা হতো সেখানে হতো। পিওর মিল্ক স্টার্টিং এর থেকে কি হতো, মিল্কটা কমতে কমতেই যেত, মিল্ক কিন্তু কখনো অ্যাড হয়নি। তাই ইনিশিয়াল মিল্ক আর ফাইনাল মিল্ককে আমি কম্পেয়ার করে আমি এখান থেকে রেজাল্ট বার করতে পারতাম। কিন্তু নাইট্রোজেন তো ক্রমশ চেঞ্জ হয়েছে, তাই নাইট্রোজেনকে তো কম্পেয়ার করার জায়গা নেই, অক্সিজেনের মধ্যে কোনো চেঞ্জ হয়নি, তাই অক্সিজেনকে ধরে আমরা কম্পেয়ার করতে পারবো, তাই অক্সিজেনকে নিয়েই আমরা কম্পেয়ারটা করলাম। ওকে, আচ্ছা, আচ্ছা, নাইট্রোজেন চেঞ্জ হয়েছে বলে আমরা কম্পেয়ার করলাম না, হ্যাঁ, অক্সিজেনটা নিয়ে করলাম। এবার এটা দেখো তোমরা, এক্স ধরে এরকম প্রসেস আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি, আবার রেশিও কম্পারিজন করে দেখেছি। প্রথমে বললাম যে রেশিও কম্পারিজন করে বোধহয় এটা হবে না, কিন্তু এটা রেশিও কম্পারিজন করেও হবে। কেমন বলি, আমি অক্সিজেনের ইনিশিয়াল আর অক্সিজেনের ফাইনাল এরকম করে ধরছি। কেন অক্সিজেন ধরছি, আবারও সে একই কারণ, অক্সিজেনকে কোনোভাবে চেঞ্জ করা হয়নি, অক্সিজেনের পরিমাণটা মিক্সচারে যেমন ছিল তেমনই আছে, শুধুমাত্র কি হচ্ছে, নাইট্রোজেনটাকে চেঞ্জ করা হচ্ছে, আর বারবার রিপ্লেসমেন্টের জন্য অক্সিজেন ক্রমশ কমতে কমতে আসছে। ওকে, তাহলে অক্সিজেন ইনিশিয়াল আর ফাইনাল কত কি চেঞ্জ হয়েছে, কি ফ্র্যাকশনে চেঞ্জ হয়েছে আমি জানি না, কারণ আমাকে বলেছে কিছু পরিমাণ করে রিপ্লেস করা হচ্ছে, কতটা পরিমাণ সেটা আমি জানি না। এবার ওই পরিমাণটা আমাকে বার করার জন্য ব্যাক ক্যালকুলেশন করতে হবে। দেখো অক্সিজেন ইনিশিয়ালি কত ছিল, যে দেখলাম ইনিশিয়াল ছিল হচ্ছে কত 40%, ফাইনাল কত ছিল 10%। খুব ভালো কথা, খুব ভালো। তাহলে অক্সিজেনের ইনিশিয়াল ইস টু অক্সিজেনের ফাইনাল যদি বার করি কত পাচ্ছি, 4:1 পাচ্ছি, হ্যাঁ কি না, পাচ্ছি তো? অর্থাৎ ইনিশিয়ালের এখানে 4, ফাইনালের এখানে 1, এরকম লিখতে পারি। সবাই বলো পারি কিনা? হুম। আর এখানে দুবার হয়েছে। এখানে প্রসেসটা দুবার রিপিট হয়েছে, অর্থাৎ যাই করুক
মানে দুবার রিপিট হচ্ছে, মানে এই নিচের ভ্যালুগুলোর আমি যদি কি করি, রুট করে দিই, স্কোয়ার রুট, তাহলে আমি জানি আমি উপরের ভ্যালুগুলো পাবো। অর্থাৎ এখানে 2 থেকে 1 এরকম করে ঘটনা ঘটেছে। এটা তো এতক্ষণ তো আমরা বুঝে গেছি, হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে 2 থেকে 1 হচ্ছে মানে 1 ইউনিট কমছে, তাই তো? অর্থাৎ ইনিশিয়ালি 2 ইউনিট ছিল, তার থেকে 1 ইউনিট রিপ্লেস করিয়ে আমি পরে ওটা অক্সিজেন কমে যাচ্ছে। আচ্ছা এবার বলো তো 2 ইউনিটের ভ্যালু কত? কেউ বলতে পারবে এটা তো 2 ইউনিটের ভ্যালু কত? 90 + 10 কি না? না না, এটা তো পার্সেন্টেজে ধরছি, পার্সেন্টেজ ভ্যালু দিয়ে তো আমি কম্পেয়ার করতে পারবো না। পার্সেন্টেজ ভ্যালুটাও তো একটা তোমার আনসার্টেন ভ্যালু, ইমাজিনারি ভ্যালু। আর এখানে যেগুলো এই 2 1 এর যে ফ্র্যাকশন ভ্যালু গুলো, এগুলো ইমাজিনারি ভ্যালু। আমরা কি করি, ইমাজিনারি ভ্যালুর সঙ্গে একটা রিয়েল ভ্যালুকে কম্পেয়ার করি। তো এই একবার দুই, তো অঙ্ক দেখো। হ্যাঁ অঙ্কটা দেখাচ্ছি, পড়ো। আচ্ছা 12 লিটারের ওই যে মিক্স আছে অক্সিজেন কন্টেন্ট, সেইখানে যদি রেশিও তো 4:2 আছে, সেখান থেকে তো আমি তো অক্সিজেনটা পেয়ে যাবো তো। পাবো, বিলক্ষণ পাবো। হ্যাঁ, মানে 40:60, মানে এটা যদি হয় 2:3, আর টোটাল 5 5 যদি 12 হয়, সেখান থেকে 2 অমনি করে বের করতে হবে নাকি ফাইনালটা? ফোন করে বার করবে, করো, করা যেতেই পারে। বাট আমি আর একটা জিনিস বলছিলাম, দেখো এখানে আমরা অক্সিজেনটাকে একটা প্যারামিটার হিসেবে ধরছি। ভালো করে বুঝবে, এই কোশ্চেনটা কিন্তু অতটা ইজি নয়। অক্সিজেনকে একটা প্যারামিটার হিসেবে ধরছি, কিন্তু আমার তো এই মিক্সটা তো আগের অঙ্কগুলোর মতন নয়। এখানে তো অক্সিজেন আর নাইট্রোজেন কিন্তু দুটোই কিন্তু মিক্স ছিল। অর্থাৎ এখান থেকে যখন মিক্সচারটা তুলছে, তখন অক্সিজেনও কিছু পরিমাণ বেরোচ্ছে, নাইট্রোজেনও কিছু পরিমাণ বেরিয়ে যাচ্ছে, কিন্তু ফিরছে কে, ফিরছে শুধুমাত্র নাইট্রোজেন, হ্যাঁ কি না? ফিরছে শুধুমাত্র নাইট্রোজেন। তাই আমার যখন মিক্সটা তোলা হচ্ছে, এই যে 2 থেকে 1 ইউনিট যাচ্ছে, এটা কে যাচ্ছে, এটা আমি প্যারামিটার হিসেবে অক্সিজেনকে কম্পেয়ার করছি শুধুমাত্র কিসের জন্য, অক্সিজেনের এই ফাইনাল রেশিও গুলোকে আমি ধরছি কিসের জন্য, কারণ অক্সিজেনটার যেহেতু কোনো রিপ্লেসমেন্ট হয়নি, অক্সিজেন জাস্ট বেরিয়ে গেছে মিক্স থেকে, ক্রমশ বেরিয়ে গেছে, ও ফিরে আর কখনো আসে নাই, ফিরে এসছে শুধু নাইট্রোজেন। ওই জন্য আমি অক্সিজেনের ইনিশিয়াল আর ফাইনাল রেশিওটাকে কম্পেয়ার করছি। কিন্তু এইখানে যে ফ্র্যাকশনটা চেঞ্জ হচ্ছে, 2 ইউনিট থেকে 1 ইউনিট বাদ যাচ্ছে, এটা কে বাদ যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি মিক্সচারটা বাদ যাচ্ছে। ভালো করে বুঝবো, এখানে মিক্সচারের সঙ্গে অক্সিজেনটা ইকুইভ্যালেন্ট ভাবে কম্পেয়ার করা হচ্ছে, এখানে মিক্সচারটা বাদ যাচ্ছে। 2 ইউনিট থেকে 1 ইউনিট যেটা কমছে, সেটা মিক্সচারের কমছে। তো ইনিশিয়াল মিক্সচার কত ছিল, 12 লিটার, আমাকে এটাকে ধরে কম্পেয়ার করতে হবে। তাহলে এই 2 ইউনিট ইনিশিয়াল কার ছিল, 12 লিটার ছিল টোটালটা। তো 2 ইউনিটের ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি 12। এখান থেকে 1 ইউনিট বাদ যাচ্ছে কত, তাহলে 1 ইউনিটের ভ্যালু দুই দাদা ছয় একটা বারো কথা বলবো, বলো। বলছি হ্যাঁ অঙ্কটাতে আছে 12 লিটার অফ মিক্স কন্টেন অক্সিজেন অ্যান্ড নাইট্রোজেন। তাহলে যে এটা আমরা অক্সিজেন করছি, তাহলে এখানে যে মিক্স বলেছে অক্সিজেন আর নাইট্রোজেন একসাথে বলেছে যে। তা আমি তোমাকে এতক্ষণ কি বললাম, শুনলে না? হ্যাঁ 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 নাইট্রোজেন তো বেরোচ্ছে, আবার হ্যাঁ ঢুকছেও, হ্যাঁ বাট অক্সিজেন শুধু বেরোচ্ছে, ও ঢুকছে না। হুম ওই জন্য হ্যাঁ ওই হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা তোমার যদি আচ্ছা আরো, ওকে তোমার যদি আরো কনফিউশন লাগে, আমি তোমাকে আরো ব্যাখ্যা করছি। হুম দেখো, তুমি যেটা প্রথমে আমাকে ইয়ে বললো, কে বললো, অপূর্ব বললো, কি বললো অপূর্ব? অপূর্ব বললো যে আমাদের কত রেশিও আছে, আমাদের রেশিও আসছে তোমার ইনিশিয়ালি এই 2:3, তাই তো? এখানে অক্সিজেনটাকে বার করে নি, মানে কত, 3 আর 2 5, 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 12, তাহলে 2 এর ভ্যালু কত, এটাই তো। অক্সিজেন কত বেড়েছে, তাহলে 24/5 আছে ইনিশিয়াল অক্সিজেন, হ্যাঁ কি না? ঠিক তো? হুম হ্যাঁ হুম হ্যাঁ হুম হুম। এখানটা বুঝেছি। এবার তাহলে এই যে 2 ইউনিট, এর ভ্যালু হচ্ছে 24/5, তাই তো? তাহলে এই 1 ইউনিট যে বাদ যাচ্ছে, এর ভ্যালু কত বার করি, কত হবে, 24/5 ইন্টু 1/2, 2 12 24, 12/5। তাহলে 12/5 এখান থেকে রিপ্লেস হচ্ছে, তাই তো, হ্যাঁ কি না? 12/5 এখান থেকে বাদ যাচ্ছে ইনিশিয়াল থেকে, তাই তো? আরে হ্যাঁ কি না, কিছু বলো রে ভাই। হ্যাঁ 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 তা 12/5 এখান থেকে কি রিপ্লেস হচ্ছে, এটা অক্সিজেন রিপ্লেস হচ্ছে। বাট আমাকে কি বার করতে হবে, আমাকে বার করতে হবে হাউ মেনি লিটার্স অফ দ্য মিক্স, এই টোটাল মিক্সচার কতটা রিপ্লেস হচ্ছে সেটা বার ও করতে আচ্ছা হবে। আচ্ছা 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 এবার এবার বুঝলাম। দেখো, এবার দেখো ভালো করে একটা জিনিস, এবার যখন ব্যাখ্যা করছি তাহলে বুঝে নাও। অক্সিজেন রিপ্লেস হচ্ছে আমার 12/5, আর যেটা মিক্সড, যে মিক্সচারটুকু আমি বার করছি, সেই মিক্সচারে অক্সিজেন আর নাইট্রোজেনের রেশিও কত, আরে 2:3 থাকবে। ওখানে তো আর মিক্সচারটা থেকে যত পরিমাণ তুলছি সেটা তো আর চেঞ্জ হবে না, একই না, ওটা 2:3 থাকবে। তো এখানে যদি আমি টোটাল মিক্সচারটা বার করতে চাই, তাহলে 5 ইউনিটের ভ্যালু বার করা দরকার।
তাহলে এই 2 ইউনিটের ভ্যালু হচ্ছে কত, 12/5। আবার করব, 2 ইউনিটের ভ্যালু হচ্ছে কত, 12/5। তাহলে টোটাল 5 ইউনিটের ভ্যালু কত? অর্থাৎ আমার দরকার কি, টোটাল মিক্সচারের পরিমাণটা যেটা আমার রিপ্লেসড হয়েছে। তো 12/5 1/2, এটা হয়ে যাবে কত, 5। 5 আর 5 কেটে দাও, 2 6 12 কেটে দাও, কত পেলাম, 6 পেলাম। 6 লিটার, 6 লিটার। অর্থাৎ এটা কিসের বেরোলো, 6 লিটার মিক্স ইজ রিপ্লেসড। বোঝা গেল? এবার এই জিনিসটাই আমি কি বলছিলাম, যেহেতু ওরা একটা রেশিও ফলো করেই তোমার হচ্ছে বেরোচ্ছে, অক্সিজেনটা যদি ইন্ডিভিজুয়ালি বার করো তো শুধু তো অক্সিজেন বেরোচ্ছে না, নাইট্রোজেনও তার সঙ্গে বেরোচ্ছে। কিন্তু নাইট্রোজেন কিন্তু আবার ফিরছে, অক্সিজেন আর ফিরছে না। তাই আমি যদি অক্সিজেনের এই রেশিওটা কম্পেয়ার করে ডাইরেক্ট আমি যদি মিক্সচারটা বার করে নিই, মানে ইনিশিয়াল যেটা 2 ইউনিট, এটাকে যদি 12 লিটার অক্সিজেন, মানে 12 লিটার মিক্সচার যেটা দিয়ে স্টার্ট করেছিলাম সেটার সঙ্গে কম্পেয়ার করে দিই, তাহলে আমি 1 ইউনিটের যে রিপ্লেসমেন্ট সেখান থেকে ডাইরেক্ট কিন্তু বার করে নিতে পারবো যে 6 লিটার রিপ্লেস হচ্ছে। তাহলে না হলে পরে তুমি রেশিও ওয়াইজ একবার তুমি অক্সিজেন বার করো, আর তারপরে তুমি সেই অ্যাকর্ডিং ওই রেশিওটাকে কাজে লাগিয়ে তুমি এবার টোটাল মিক্সচারটা বার করো, অক্সিজেন প্লাস নাইট্রোজেনের টোটাল মিক্সচারটা বার করো, যতটা বেরিয়ে যাচ্ছে। বোঝা গেল? হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। তো এই হচ্ছে মিক্সচার আর অ্যালিগেশনের গল্প টোটাল। এই আর এখান থেকে আর তো কিছু টাইপস বাকি নেই, কারণ সবই এখান থেকে দেখছি কমপ্লিট হয়ে গেল। তো কোনো কিছু এখান থেকে আর তো আমি দেখতে পাচ্ছি না আপাতত। ঠিক আছে, তো মিক্সচারের চ্যাপ্টার তোমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা একটুখানি সিলেবাসটাকে একটুখানি ফলো আপ করে নেবো আজকে, যে কতদূর আমাদের হলো আর কোন কোন চ্যাপ্টার আমাদের আর বাকি আছে। আচ্ছা, আমাকে আগে বইয়ের এখানে একটা ছবি পাঠিয়েছিল এরা, আমি একটু দেখিনি ছবিটা কোথায় গেল। কোয়ান্টসের এটা আমাদের এটা, এখানে আমি দেখি ছবিগুলো কোথায়, চ্যাপ্টারের নামগুলোই চলেছে। আচ্ছা, আমি একটা করে চ্যাপ্টার বলছি, তোমরা ফলো আপ করো। দেখো, স্পিড ম্যাথস এর মধ্যে, হ্যাঁ, স্পিড ম্যাথস এর মধ্যে আমাদের ধরো সিম্পলিফিকেশন হয়ে গেছে, হয়েছে তো, সিম্পলিফিকেশন সিম্পলিফিকেশন হয়েছে, নাম্বার সিরিজ হয়েছে। আচ্ছা, তার সঙ্গে তোমার হচ্ছে আমাদের 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 কোয়াড্রেটিক ইকুয়েশন হয়েছে, কোয়াড্রেটিক ইকুয়েশন হয়েছে, খুব ভালো কথা। আচ্ছা, অ্যারিথমেটিকের মধ্যে, অ্যারিথমেটিকের মধ্যে যদি বিচার করি তাহলে আমাদের, আমি একটা করে বলছি, রেশিও হয়েছে, পার্টনারশিপ হয়েছে। আচ্ছা, তারপর তোমার হচ্ছে পার্সেন্টেজ হয়েছে। প্রবলেম ম্যানেজেস। বলছি এক এক আমি বলছি, তারা কমেন্ট করে হিসাবটা তুলিয়ে ফেলবো, এটা সিকোয়েন্স থেকে দেখছি তো। প্রফিট অ্যান্ড লস হয়েছে। আচ্ছা, আহ, আচ্ছা, এসআইসিআই হয়নি, সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট এটা হয়নি, ব্র্যাকেট করলাম। অ্যাভারেজ হয়েছে, এজেস হয়েছে। এগুলো যদিও ছোট ছোট মিনি মিনি চ্যাপ্টার, এগুলো কম্বিনেশন একটা একটা করে চ্যাপ্টার হয়। আচ্ছা, টাইম অ্যান্ড ওয়ার্ক হয়নি, টাইম ওয়ার্ক তার সঙ্গে পাইপ সিস্টেম, এগুলো একই চ্যাপ্টার বলতে গেলে, আলাদা কিছু না। টাইম ওয়ার্ক পাইপ সিস্টেম এই চ্যাপ্টারটা হয়নি। আচ্ছা, স্পিড টাইম ডিস্টেন্স হয়নি, স্পিড টাইম ডিস্টেন্স এই চ্যাপ্টারটা হয়নি। আচ্ছা, এর সঙ্গে রিলেটেড হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিম হয়নি, বোট অ্যান্ড স্ট্রিম এটা হয়নি। আচ্ছা, মিক্সচার অ্যালিগেশন হয়ে গেছে, মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন এটা হয়ে গেছে, চলো। আচ্ছা, মেনসুরেশন হয়নি, মেনসুরেশন যদি এখন ধরবো না, পরে ধরবো, সব শেষের দিকে প্রায় মেনসুরেশন। আচ্ছা, প্রবাবিলিটি বাকি রয়েছে, প্রবাবিলিটি প্রবাবিলিটি আমি নিজেও পারি না, সত্যি কথা বলতে আমি প্রবাবিলিটি পারি না। আচ্ছা, বাকি এখান থেকে ডিআই বাকি আছে, এটা তো আলাদা সেগমেন্ট হয়ে গেল, ডেটা ইন্টারপ্রিটেশন ডিআই, এই পুরো সেকশনটাই বাকি আছে ডিআই। আচ্ছা, আর হচ্ছে ডেটা সাফিসিয়েন্সি, তো মেন্সের টপিক, ওটা আলাদা করে করাবো ডেটা সাফিসিয়েন্সি। মানে আমাদের তাহলে কি কি বাকি আছে, সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট বাকি আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক পাইপ অ্যান্ড সিস্টেম বাকি আছে, স্পিড টাইম ডিস্টেন্স বাকি আছে, বোট অ্যান্ড স্ট্রিম বাকি আছে, আর মেনসুরেশন বাকি আছে। তো আমার যেটা এখন মনে হচ্ছে যে সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টে এবার আমাদের ঢুকে পড়া উচিত। ওকে, এটা হচ্ছে আমার অভিমত। কারণ সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট করার জন্য যে কনসেপ্টগুলো দরকার, পার্সেন্টেজের কনসেপ্ট দরকার, রেশিওর কনসেপ্ট দরকার, তো সেই দুটোই আমরা খুব ভালোভাবে পার করে চলে এসেছি। তাহলে সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টে ঢুকলে আমাদের কোনো প্রবলেম হবে না।
ওকে, এরপর আমরা যেটা করব, তারপরে আমরা এই টাইম এন্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম, এই পোর্শনটাতে ঢুকে যাব, যেখানে খুব ভালোভাবে তোমার রেশিওর ইউজ হবে এবং আমরা ওটাকে কমপ্লিট করে নেব। তারপরে একটা সম্পূর্ণ আলাদা টপিক, স্পিড, টাইম, ডিস্টেন্স আর বোট অ্যান্ড স্ট্রিম, এগুলো মানে এখন তিনটে খাপে ভাগ করা যেতে পারে, এসআই সিআই, দুটো সেপারেট চ্যাপ্টার, বাট ওটা আমি একই টপিক ধরবো ইন্টারেস্টের উপর, ওইটা একটা করব। তারপরে টাইম এন্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম ধরবো। তারপরে স্পিড, টাইম, ডিস্টেন্স আর বোট অ্যান্ড স্ট্রিম করবো। এই সেগমেন্ট গুলো করার পর তারপরে আমরা জাম্প করবো মেনসুরেশন। এইগুলো করে নিলে আমাদের অ্যারিথমেটিক কিন্তু পুরো শেষ হয়ে যাবে। তারপর আমি ঢুকবো ডেটা ইন্টারপ্রিটেশন বা ডিআই, ফাইনাল চ্যাপ্টার, ফাইনাল শোডাউন যদি বলতে হয়, ঠিক আছে। ডিআই তে তখন আমরা ঢুকবো। আচ্ছা, ঠিক আছে, চলো হয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু খুব বেশি চ্যাপ্টার্স কিন্তু এখন আর বাকি নেই। মোটামুটি আমি যেটা ইমাজিন করছি, রেগুলার বেসিসে চললে এসআইসিআই হতে হয়তো আমাদের 4টে ক্লাস লাগবে। টাইম এন্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম করতেও আমাদের মোটামুটি 4টে ক্লাস ধরা যেতে পারে। স্পিড, টাইম, ডিস্টেন্স এটা করার জন্য 2টো ক্লাস, আর বোট অ্যান্ড স্ট্রিম করার জন্য 2টো ক্লাস, মানে 4টে ক্লাস, মানে 1 মাস, 1 মাস, 1-2 মাস, 3 মাস, 3 মাসের গল্প আছে এখন। মেনসুরেশন হচ্ছে আমাদের মোটামুটি মেনসুরেশন করতে খুব বেশি টাইম লাগবে না, মেনসুরেশন হয়তো 3টে ক্লাসেই হয়ে যাবে কমপ্লিট, বাকি একটা ক্লাস প্র্যাকটিস, বা 3টে ক্লাসই ধরবে। ওকে, তারপরে আমরা ডিআই তে আসবো, মানে এখনো 3 মাস মতন কিন্তু চোখে মুখেই হিসাব, চেষ্টা করতে হবে এটাকে একটু কমানোর, যতটা তাড়াতাড়ি করানো যায়, ঠিক আছে। 4টে করে ক্লাস, এই সরি, আমি তো ভুল হিসাব করছি, আমাদের তো সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়, ধ্যাৎ, মাথা ব্যথা খারাপ হয়ে গেছে। আমরা তো সপ্তাহে 2টো করে ক্লাস করি, তো আমরা মাসে কটা ক্লাস করি, পার মান্থ আমরা 8টা করে ক্লাস পাই। ওকে, 8টা ক্লাস মানে, আচ্ছা এইটা আর এটা করতে 1 মাস, আচ্ছা হয়ে গেল। এটা আর এটা করতে তোমার অর্ধেক মাস, মানে 1.5 মাস, এটাতে আরো অর্ধেক, মানে মানে 2 মাসে শেষ, 2 মান্থস, তাই তো ভাবি। তাই হবে, এত সময় কেন লাগবে? 2 মাসের মধ্যে আমাদের মোটামুটি তাহলে বাকি সিলেবাস পুরোটাই কমপ্লিট, এটাকে আরো তাড়াতাড়ি করতে পারলে ভালো হয়, বাট কনসেপচুয়াল আলোচনাটাকে তো কম্প্রোমাইজ করা যাবে না, ধীরে সুস্থেই করাটা ভালো। 2 মাস মতন লাগবে। আর এক্সাম, হ্যাঁ বলো। সেপ্টেম্বরে এক্সাম তো। না, সেপ্টেম্বরে না, তোমাদের এক্সাম পাবে, তুমি আরআরবি এক্সাম পাবে আগস্টে। আগস্টে। হ্যাঁ, আগস্ট না সেপ্টেম্বর। সেপ্টেম্বরে তোমার হচ্ছে, ও হ্যাঁ, আগস্টে তোমার আরআরবি পিও, সেপ্টেম্বরে আরআরবি ক্লার্ক, এরকম ভাবে আছে। তো আগস্ট থেকেও যদি ধরি, আরআরবি পিও থেকে ধরি, তাহলে এখন কি মাস চলছে, এটা এপ্রিল পড়লো, মানে এপ্রিল এখনো পুরো আছে, এপ্রিল, মে, জুন, জুলাই, এই 4টে মাস হচ্ছে আমাদের কাছে খুব ক্রুশাল। বলছি দাদা, আজকে কি ব্যাংক বন্ধ ছিল 1 এপ্রিল বলে? হ্যাঁ, তো পাবলিক ট্রানজাকশন বন্ধ ছিল, এমনি মানে কাজ হয়েছে, অফিসিয়াল কাজ। না না আমি না না, আমি স্টেট ব্যাংকে গেছিলাম, পুরোপুরি বন্ধ। না না না, পাবলিক ট্রানজাকশন যেমন হয় না, তুমি অফিসিয়াল কাজও কিছু হয় না, কারণ হচ্ছে আমাদের যে সিবিএস কোর ব্যাংকিং সিস্টেম, যেটা অনলাইনে যে আমাদের সিস্টেমটাই কাজ হয়, ওই পোর্টালটাই বন্ধ থাকে। লোকেরা আজকের দিনে শুধু যায় হচ্ছে, প্রথম প্রথম যেত সবাই অ্যাটেন্ডেন্স করতে, এখন আর কেউ যায়ও না। হ্যাঁ, যাদের না না, কাছে বাড়ি। ইয়েতে হ্যাঁ বলো। এই মানে এসবিআই তো আমি মানে দাদা গিয়েছিল, মানে ওটাই বললাম, বললো যে ইয়ে খোলা, ওদের তো সে অফিসের ইয়েতে ব্রাঞ্চ, মানে সেই আচ্ছা, সেই মেন কোথায়? সার্কেল যেটা হয় না উপরে ইয়েতে। হ্যাঁ হ্যাঁ, ওদের ওদের আলাদা ব্যাপার, ওই মেন ব্রাঞ্চ গুলো খোলা থাকে, কারণ ওদের তো অনেক রকম কাজকর্ম থাকে, তো ফাইন্যান্সিয়াল ইয়ার, নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার স্টার্ট হচ্ছে, ওদের অনেক প্রসেসিং থাকে, যেমন আমাদের আজকে যেমন যারা প্রমোশন এক্সামে বসেছিল তাদের প্রমোশনের লিস্ট বেরোলো, বুঝলে তো। তারপরে সিনিয়রিটি লিস্ট বেরোলো, কে কত 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 নম্বর, মানে কে সিনিয়রিটি ওয়াইজ কত পয়েন্টসে আছে, কোন ডেজিগনেশনে আছে, কোথায় আছে না আছে, এগুলোর লিস্ট বেরোলো, ঠিক আছে। তো ওইগুলো সব চলছিল আজকে, দ্যাটস ইট। ঠিক আছে, সুবিধা নেই। হুম, তো তোমাদের তাহলে একটা কথা বলি, তোমাদের তাহলে এরপরে আমি তাহলে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়ে স্টার্ট করছি, রেডি? হ্যাঁ, রেডি। এবার তাহলে আমাদের 30 ষাট মানে সেপ্টেম্বরের প্রথমেই হয়ে গেল। হুম ওরা হুম হুম। আজকেই স্টার্ট করবে তো, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট? না, আজকে স্টার্ট করব না, কারণ আজকে স্টার্ট করলে পরে মানে আলোচনা করে ঠিকঠাক করে একটা পেস নিতে নিতেই তোমার হচ্ছে দেরি হয়ে যাবে অনেকটা। তো এই যে আমার নেক্সট যে খাতা,
একদম ঠিকই আছে, ঠিক সিকোয়েন্সই চলছি আমরা, সিম্পল ইন্টারেস্ট রয়েছে। হুম, একটা জিনিস আজকে করতে পারি, একটা বেসিক ধারণা দিতে পারি, সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট, একটা বেসিক ধারণা দিতে পারি, একটা গল্প দেখাতে পারি ভালো রকম। তো আমার আরো কিছু টপিক ছিল, যে টপিকগুলো খাতায় নোট নেই, সেটাই ভাবছি কোথায় গেল, পড়ে তো ছিলাম। যাই হোক, যাই হোক, দেখো, ইন্টারেস্ট সম্বন্ধে তোমরা সকলেই মোটামুটি জানো যে সুদ, রাইট? সুদ দিতে হয় আমাদেরকে, ইন্টারেস্ট। তো কিরকম, ধরো তুমি আমার কাছ থেকে 100 টাকা ধার নিলে, লোন নিলে, আমি তোমাকে বললাম তুমি আমাকে 120 টাকা শোধ করবে। কেন? তোমাকে যে এই একটা, তুমি এখানে 1 বছরের জন্য টাকাটা নিয়েছো, 1 ইয়ার, যে এই 1 বছর যে তুমি 100 টাকা আমার কাছ থেকে নিয়ে রাখলে, টাকার তো একটা দাম আছে, তো তার জন্য তোমাকে 120 টাকা শোধ করতে হবে। বললে ঠিক আছে, কি? 100 টাকা হচ্ছে আমার আসল, যেটাকে বলা হয় প্রিন্সিপাল, যে টাকাটা তোমাকে দিয়েছিলাম। আর 20 টাকা হচ্ছে আমার সুদ, যেটাকে বলা হয় ইন্টারেস্ট। ঠিক আছে? তো 100 টাকার মধ্যে আমি কত দিলাম? 20 টাকার ইন্টারেস্ট দিলাম। তাহলে ইন্টারেস্ট পার্সেন্টেজ কত? বা বলা ভালো এটাকে রেট অফ ইন্টারেস্ট বলা ভালো, রেট অফ ইন্টারেস্ট এরকম বলা হয়, বা ROY, ছোট করে শর্ট ফর্ম। কত? 100 টাকা ধার দিলে তাতে আমি 20 টাকা ইন্টারেস্ট পে করছি, তাহলে বাকি 100-তে কত পে করছি? এই হিসেবে আমি জানি 20%, 20% হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট, রাইট? আচ্ছা, এবার হচ্ছে এটা 1 বছরের জন্য, কিন্তু প্রথম 1 বছরের জন্য। যদি টাকাটা আমি 2 বছরের জন্য খাটাই, এটা লেখা হবে 20% পার অ্যানাম, অর্থাৎ প্রতি বছর 20% হারে বার্ষিক সুদ, এরকম বলা। যদি আমি 2 বছরের জন্য খাটাতাম তাহলে করে কি হতো? অবশ্যই পার ইয়ার 20%, মানে 20 ইন্টু 2 বছর, তাহলে কত সুদ দাঁড়াতো? 20 দুগুণে 40% দাঁড়াতো। তাহলে 100 টাকা 40% মানে আমি কত টাকা ইন্টারেস্ট পে করতাম? অবশ্যই 40 টাকা ইন্টারেস্ট পে করতাম, হ্যাঁ কি না? তাই তো? অর্থাৎ বছর পিছু আমি 20 টাকা করে ইন্টারেস্ট দিচ্ছি, 1 বছরে 20 টাকা, তাই 2 বছরের জন্য 20 ইন্টু 2 টাকা অর্থাৎ 40 টাকা, এই হিসাবেই আসছে। তাই তো? সবাই বুঝছো ব্যাপারটা? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। একদম। এটা যে সুদ, এটাকে বলা হয় আমার সিম্পল ইন্টারেস্ট, মানে সাধারণ সুদ, সিম্পল ইন্টারেস্ট। এখানে কি হয়, যা সুদ ক্যালকুলেশন শুধুমাত্র প্রিন্সিপালের ওপর হয়, ভালো করে মনে রাখবো, শুধু প্রিন্সিপালের ওপর হয়। মানে তুমি যদি 100 টাকা, ধরো তুমি 1000 টাকা তুমি কাউকে ধার দিয়েছো, আর তোমার দেখা যাচ্ছে 5% পার অ্যানাম, বছরে 5% হারে সুদ নিচ্ছ, তো 1000-এর 5% কত হয় বলো? 1000-এর 5% হয় তোমার 50 টাকা, মানে 50 টাকা প্রতি বছর হিসেবে ওর সুদ পড়বে। সহজ সরল ব্যাপার। এবারে যত বছর ধরে খাটাবে তত ইন্টু 50 টাকা ওকে সুদ দিতে হবে। যদি 5 বছর খাটায় তাহলে 5 ইন্টু 50, 250 টাকা সুদ দেবে। যদি 1 বছর খাটায় তাহলে 50-এর একটাই, তাহলে 50 টাকা সুদ দেবে। যদি 10 বছর খাটায় তাহলে 50 ইন্টু 10, 500 টাকা সুদ দেবে। কিন্তু এই 1000 টাকার প্রিন্সিপালটা থাকবে ফিক্সড, এটা হচ্ছে আসল। আর এর উপরে প্রতি বছর 5% করে, অর্থাৎ 50 টাকা একটা ফিক্সড। তার মানে কি, ইন্টারেস্ট এই ক্ষেত্রে ফিক্সড থাকে, সিম্পল ইন্টারেস্ট। এখানে একটা পয়েন্ট পড়াতে পারে যে ইন্টারেস্ট, সরি, ইন্টারেস্ট অ্যামাউন্ট ইজ ফিক্সড। ইন্টারেস্ট রেট নয়, কিন্তু রেট হচ্ছে এই 5%, ইন্টারেস্ট অ্যামাউন্ট হচ্ছে এই যে প্রিন্সিপালের উপর 5% চাপিয়ে যেটা পাচ্ছি 50 টাকা, এটা হচ্ছে আমার অ্যামাউন্ট। ইন্টারেস্ট অ্যামাউন্টটা ফিক্সড, অর্থাৎ এই যে 50 টাকা ধার্য হয়েছে, 50 টাকা করে ফিক্স, প্রতি বছর পিছু 50 টাকা করেই আমার লাগবে। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। আরেকটা হয়, এই পেজটাকে একটু ডিলিট করছি, আরেকটা হয় সেটাকে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। কম্পাউন্ড ইন্টারেস্টের ঘটনাটা কি ঘটে, ধরো একই ব্যাপার, 1000 টাকা প্রিন্সিপাল, পি লিখলাম প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্ট আমি করলাম 5% পার অ্যানাম, ভালো কথা। তো এবার দেখা যাচ্ছে মোটামুটি ধরো 3 বছরের জন্য আমার টাকাটা ধার যাবে, 3 বছর, তাহলে কি হবে? এটা দেখা যায় ফার্স্ট ইয়ার,
ফার্স্ট ইয়ার প্রথম বছর কি হবে, প্রথম বছর সিম্পল ইন্টারেস্টের মতনই ঘটনা ঘটবে। 1,000 টাকার 5% সুদ, কত টাকায় আয়, কত টাকা ইন্টারেস্ট, কত টাকা পড়বে, 50 টাকা, এই হ্যাঁ 50 টাকা পড়লো, রাইট? 50 টাকা ইন্টারেস্ট পড়লো, ঠিক হয়ে গেল, হয়ে গেল। এবার যখনই আমি সেকেন্ড ইয়ারে আসবো, তখন একটা ঘটনা ঘটবে। সিম্পল ইন্টারেস্ট হলে সেকেন্ড ইয়ারে কি হতো, ওই একই হিসাব হতো, 1,000 টাকা প্রিন্সিপাল, তার উপর 5% সুদ, মানে সেই 50 টাকাই সুদ থাকতো। বাট কম্পাউন্ড ইন্টারেস্টে সেটা হয় না। কম্পাউন্ড ইন্টারেস্টে কি হবে, প্রিন্সিপালটা চেঞ্জ হবে। এই 1,000 টাকা দিয়ে যে আমি স্টার্ট করেছিলাম, 1 বছর পার হওয়ার পর 50 টাকা সুদ ওর সঙ্গে জুড়ে গেছে। সেকেন্ড ইয়ারে প্রিন্সিপাল হবে 1,050 টাকা, অর্থাৎ গত বছরের সুদ প্লাস আসল যেটা হয়, সেই সুদ আসলের অ্যামাউন্টটা দিয়ে আমার পরের বছরের প্রিন্সিপাল তৈরি হবে 1,050। এর উপর চাপাবো আমি 5%। বোঝা গেল? তো 1,050-এর 5% কত, এটা হবে তোমার 5/10, অর্থাৎ 525, তাহলে 52.5। অর্থাৎ ইন্টারেস্ট কত দাঁড়াচ্ছে, 52 টাকা, 52 টাকা 50 পয়সা, 52.5 দেখাচ্ছে ইন্টারেস্ট। বোঝা গেল? থার্ড ইয়ার যখন আসবে, তখন কি হবে, থার্ড ইয়ার যখন আসবে তখন তোমার প্রিন্সিপাল আবার চেঞ্জ হবে। কি হবে, 1,050 প্লাস 52.5, 1,050 প্লাস 50 মানে হয় 1,100, আর আরো 2.5 টাকা, মানে 1,102 টাকা 50 পয়সা, এটা দাঁড়ালো। এই জন্য তো একটা সূত্র আছে না? বলছি, সব সূত্র বলে দেবো। এর উপর আবার 5% চাপবে, দিয়ে কত দাঁড়াবে, একটা হিসাব করি, একটু ক্যালকুলেশনে প্র্যাকটিস হয়ে যাক। 1,100 2 5, এটা হলো 10, এটা হলো 5, এটা হলো 100, মানে কত, যে 5 5 25 আর 2, 5 2 10 2 12, 2 হাতে 1, 1 নামলো, 5 11 55, এটা দাঁড়ালো। আর 3 ঘর পিছবে, অর্থাৎ এটা দাঁড়াবে, তাহলে 55.125, এইটা দাঁড়াবে। ভালো কথা, এটা দাঁড়াবে। তাহলে ওকে টোটাল, ওকে ওকে তাহলে ধরো থার্ড ইয়ারের পর টাকাটা শোধ করবে, তাহলে সুদ আসলে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট। সুদ আসলে যেটা, সেটাকে বলা হয় জাস্ট অ্যামাউন্ট। কত টাকা অ্যামাউন্ট ওকে শোধ করতে হচ্ছে, এই 1,102 টাকা প্লাস হচ্ছে এত, 55 2 হচ্ছে 57, হবে 1,157, আর দশমিকের এদিকে থাকে 625। এইটা ওকে তার মানে শোধ করতে হচ্ছে, রাইট? তো টোটাল ইন্টারেস্ট ওকে কত পে করতে হলো, টোটাল ইন্টারেস্ট, এই প্রথমে 1,000 টাকা ধার নিয়েছিল প্রথমে, আর এখন শোধ করলো কত, এই 1,157 এত, অর্থাৎ এর থেকে 1,000 বাদ দিলে কত পড়ে থাকছে, 157 টাকা 625 এরকম মতন ওকে শোধ করতে হলো, হ্যাঁ কি না? এটা হচ্ছে ইন্টারেস্ট দাঁড়ালো, রাইট? এবার মজার বিষয়, ওর যখন সিম্পল ইন্টারেস্ট হচ্ছিল, এসআই আগেরটাতে দেখো, যখন সিম্পল ইন্টারেস্ট হচ্ছিল, তখন ওকে তখন সেই হিসেবে ওকে কত টাকা করতে হচ্ছিল, ধর এই 50 টাকা পার ইয়ার এই হিসাবে চলছিল, এই একই রেট অফ ইন্টারেস্ট, একই অ্যামাউন্ট। তাহলে এই হিসাবে ওর 3 বছরের জন্য কত লাগতো, যদি 3 ইয়ার্স করতাম, 3 বছরে কত লাগতো, সিম্পল 50 × 3, ওকে 150 টাকার ইন্টারেস্ট দিতে হতো। 150 টাকার, এটা হচ্ছে আই, 150 টাকার ওকে ইন্টারেস্ট পে করতে হতো। আর কম্পাউন্ড ইন্টারেস্ট ওকে কত পে করতে হচ্ছে, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট পে করতে হচ্ছে 157 টাকা, সিম্পল ইন্টারেস্ট পে করতে হতো কত টাকা, 150 টাকা। তাহলে কত টাকার ডিফারেন্স হচ্ছে, এই দেখো 7 টাকা 625, 7.625, এর একটা ডিফারেন্স হচ্ছে। কম্পাউন্ড ইন্টারেস্টে কিছু ও বেশি কামাচ্ছে, যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্টে কি হচ্ছে, সুদের ওপর সুদ চাপছে। সিম্পল ইন্টারেস্টে কি হচ্ছিল, পরের বছর প্রিন্সিপালটা চেঞ্জ হতো না, 1,000 টাকা 1,000 টাকাই থাকতো, কিন্তু এখানে কি হচ্ছে, 1,000 টাকার সঙ্গে গত বছরে যে 50 টাকা সুদ পেলো সেটাও জুড়লো, অর্থাৎ 1,000 টাকার 5% ইন্টারেস্ট ক্যালকুলেশন হলোই, এই 50 টাকার উপরেও আরো 5% ক্যালকুলেশন হলো, তাই গত বছরের সুদের উপর আবার সুদ চাপলো। তাই জন্য তোমার হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টে বেশি ইন্টারেস্ট পে করতে হয়। বোঝা গেল? দাদা লজিকের গল্পটা হচ্ছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট দ্বিতীয় বছর, প্রথম বছর কোনো টাকা ফিক্স করলে দ্বিতীয় বছর যে সুদটা হবে তার সেটা আবার ক্যাপিটাল হয়ে যাবে, হুম সেটার উপর আবার সুদ দেবে, আবার তৃতীয় বছর ওইভাবেই চলবে তো। হুম 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 একদম এই সাইকেলটা ফলো করবে। আর হ্যাঁ হ্যাঁ মনে রাখতে হবে, মনে রাখতে হবে, ফার্স্ট ইয়ারে অর্থাৎ প্রথম বছর, আবার এই পেজটা একটু ইরেজ করছি, এটা বড় বড় করে লিখেছি, ফর দ্য ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ার বা মান্থ বা ডে। কেন লিখলাম, কারণ হচ্ছে ইন্টারেস্ট জরুরি নয় যে সবসময় বার্ষিক ভাবে ক্যালকুলেট করা হয়, কখনো প্রতি মাসে ইন্টারেস্ট, প্রতি দিনে ইন্টারেস্ট, এরকম কোনো ক্যালকুলেট করা হয়, তো যে হিসাবেই হোক না কেন, প্রথম যে পিরিয়ডটা, প্রথম যে টাইমে ওকে ইন্টারেস্ট পে করতে হচ্ছে সেই পিরিয়ড, সেটা এসআই
ইজ ইকুয়াল টু সিআই, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট সেটা কিন্তু সমান থাকবে প্রথম পিরিয়ডে। কেন সেম থাকবে তারও কারণ আছে, কারণ ফার্স্ট ইয়ারে ওই 1,000 টাকা যেটা ধার নিয়েছিল সেই প্রিন্সিপালটার উপরই 5% এই সুদ চাপছে। আর সিম্পল ইন্টারেস্টের হিসাব করলে তখন ওই প্রিন্সিপালটা একই থাকে, ওই একই সুদ আর একই ইন্টারেস্ট দাঁড়ায়। পরের বছর থেকে ডিফারেন্সটা চলে যায়, সেকেন্ড ইয়ারে গিয়ে সিম্পল ইন্টারেস্টের প্রিন্সিপাল চেঞ্জ হয় না, বাট কম্পাউন্ড ইন্টারেস্টের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে যায়, এটাই ডিফারেন্স তৈরি। হ্যাঁ ওইটাই তখন ক্যাপিটাল হয়ে যায়। এক্স্যাক্টলি। তো এসআই আর সিআই এর মধ্যে এটা একটা ডিফারেন্স। এসআই এর একটা ফর্মুলা হয়, সিআই আমরা পরে ধরবো, আগে এসআই করবো। এসআই একটা ফর্মুলা হয় সিম্পল ইন্টারেস্ট বার করা, সেই ফর্মুলাতে পি আর টি বাই 100। পি ফর হচ্ছে কি বলেছি, সব পি ফর হচ্ছে আমার প্রিন্সিপাল, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর হচ্ছে তোমার আর ও আই মানে রেট অফ ইন্টারেস্ট, আর টি হচ্ছে তোমার টাইম পিরিয়ড। ধরো বলছি প্রিন্সিপাল হচ্ছে ওই 1,000 টাকা, ওই একই এক্সাম্পল নিয়ে করছি। আর হচ্ছে তোমার 5% পার অ্যানাম, আর টি দেখা যাচ্ছে তোমার 2 ইয়ার্স মানে 2 বছরের জন্য। তাহলে ওর এসআই কত হবে, সিম্পল ইন্টারেস্ট কত হবে? সিম্পল প্রিন্সিপাল করলাম 1,000, রেট অফ ইন্টারেস্ট আর হচ্ছে কত 5% মানে 5/100। আচ্ছা, কি হচ্ছে তোমার 2 বছর, ভালো কথা। এবার এখানে মজার বিষয় দেখো, আহ আর যদি আর এর ভ্যালু 5% মানে অ্যাকচুয়ালি 5/100, তো ওই হিসাবে কিন্তু r/100 করা হয়েছে। তাই এখানে আর এর ভ্যালু শুধুমাত্র কিন্তু 5 লিখবো, মানে সংখ্যাটুকুই নেবো, অনলি 5 সংখ্যাটুকু নেবো। পার্সেন্টেজের আলাদা করে কিন্তু হিসাব করব না। পার্সেন্টেজে হিসাব করবো মানে এটাও 5/100 আবার ইন্টু 1/100, এরকম করে কিন্তু হয় না। বুঝা গেল? এটা সবার কাছে ক্লিয়ার? ওকে। হ্যাঁ মানে এবার একটাই একশো বসবে, না না বলছি না, এক একটাই মিনিট একশো এক বসবে। মিনিট এক মিনিট, আমি আবার গোলাচ্ছি। না সরি সরি, আবার গোলাচ্ছি। তোমরা যেমন করো তেমনই করো, 5% মানে এটাই হবে। আমি আজকে খুব ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি, যাই হোক। 5% পারানো মানে 5/100 যেমন বসানোর বসালাম, আর এই 100টাকেও লিখবো, এটা একটু খেয়াল রাখো, আমি ভুল বলে ফেললাম, হ্যাঁ সরি। এখানে দুটো শূন্য বাদ, এখানে দুটো শূন্য বাদ, এখানে এটা বাদ, এখানে এটা বাদ। আরে ভাই আবার ভুল বললাম, মনস্ক হয়ে পড়ছি, নিজেও কনফিউজ হয়ে যাচ্ছি, তোমাদেরকেও কনফিউজ করে দিচ্ছি, এটা পাতি জিনিস। হ্যাঁ দেখো, প্রিন্সিপাল 1,000, 1,000ই থাকবে। রেট অফ ইন্টারেস্ট 5%, এটা তোমার 5ই হবে। কেন? এখানে আর এর জায়গায় 5 বসাবো, কেন? এই r/100 যেটা, সেটা লেখা হয় কারণ রেট অফ ইন্টারেস্টটা পার্সেন্টেজে থাকে বলেই ওটা বাই 100টা লেখা হয়, ঠিক আছে? তুমি যদি r/100 যদি না লেখো, তাহলে ফর্মুলাটা শুধু পি আর টি হবে, সেখানে আর এর ভ্যালু তো তোমাকে 5% মানে 5/100 বসাতে হবে। আর যদি r/100 এই ফর্মুলাটা ফলো করো, তাহলে শুধু রেট অফ ইন্টারেস্টে শুধু পার্সেন্টেজের জাস্ট সংখ্যাটা বসাতে হবে, পার্সেন্টেজের জন্য বাই 100 করার দরকার নেই। তাই যদি না করি তাহলে এটা হবে 5 ইন্টু টি। টি মানে কত? টি মানে হচ্ছে তোমার 2 বছর, ভালো কথা। নিচে হবে 100, ভালো। কাটলাম কাটলাম, তাহলে কত দাঁড়াচ্ছে? 5 দুগুণে 10 আর 10 10-এ 100। এটা দাঁড়ালো আমার হচ্ছে এসআই, সিম্পল ইন্টারেস্ট। অর্থাৎ 1,000 টাকার 2 বছরে 5% হারে যদি সুদ দিই, তাহলে কত টাকা সুদ দেবো? আমি 100 টাকা সিম্পল ইন্টারেস্ট দেবো, ফর্মুলা ওয়াইজ। যেটা দেখো আগে আমি ক্যালকুলেট করছিলাম, পার ইয়ার 50 টাকা করে লাগছিল, তাহলে 2 বছরের হিসেবে অবশ্যই 50 দুগুণ 100 টাকায় লাগা উচিত। তো সেটা হচ্ছে ফর্মুলা থেকে আমরা এখানে পেয়ে গেলাম। এই ফর্মুলাটা হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা। ওকে, PRT/100। এই জায়গার কনফিউশনটা আশা করছি থাকলো না। আমি এটা ফাইনাল অ্যানসার, একদম ফাইনাল মানে স্টেটমেন্ট দিচ্ছি। একবারই একশো লিখতে হবে তাহলে। একবারই 100 লিখতে হবে। দাদা বলছি ওটা 100% উত্তর হবে না, শুধুই 100 হবে? না, এটা কেন পার্সেন্টেজ হবে? এটা পার্সেন্টেজ নয়, এটা সিম্পল ইন্টারেস্ট, এটা অ্যামাউন্ট, এটা 100 টাকা, ₹100, 100 টাকা। এটা পার্সেন্টেজ কেন হবে? ঠিক আছে। ইন্টারেস্ট হচ্ছে, সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে তুমি কত টাকা সুদ দিচ্ছ, ওটাতে পার্সেন্টেজ নয় কিছু, ঠিক আছে? ওকে, তো এটা গেল জাস্ট বেসিক কিছু আলোচনা। পরের দিন আমরা আরো ফার্দার ঢুকবো, সিম্পল ইন্টারেস্ট উপর আলোচনা করব। সিম্পল ইন্টারেস্ট হয়ে যাওয়ার পর কম্পাউন্ড ইন্টারেস্ট আবার জাম্প করবো, ঠিক আছে? তো আপাতত আজকে এখানে আমি ক্লোজ করছি। তো এটা তোমরা ভালো করে টপিকটা দেখে নাও, যদি কোনো ডাউট থাকে পরের ক্লাসে আবার আমরা ডিসকাস করবো, ঠিক আছে? এটা নিয়ে। আর তাছাড়া তো সিম্পল ইন্টারেস্ট এখন চলবেই। ওকে, আমি রেকর্ডিংটা পজ করছি, মানে বন্ধ করছি।